টাকার বিনিময়ে তোমাকে নিজের গর্ব ভাড়া দিতে হবে আমার জয়রা। হবু বরের মুখ থেকে বিস্ফোরিত বাক্য শুনে থমকে যায় জায়রা। আচম্বিত এহেন শব্দ সহ্য করতে পারল না। মাথা ঘুরে পড়ে যেতে নিয়ে দেয়াল আঁকড়ে নিজেকে সামনে নেয়। চোখের কোণে অশ্রুকণা জমাট বাঁধতে শুরু করলো। অসহনীয় করুণ চোখে তাকালো রিজবানের দিকে। অস্ফুট স্বরে প্রশ্ন করল। কি বললে? রিজবান পুনরায় শান্ত বাক্যে বলল, তোমার গর্ভে আমার ভাইয়ের বাচ্চা ধারণ করতে হবে, যার বিনিময়ে তোমাকে নগদ 40 লাখ টাকা দেওয়া হবে। জায়রা কয়েক পা পিছিয়ে গেল। মুখ দুই হাতে চেপে ধরল। নিজের শ্রবণ অঙ্গকে বিশ্বাস করতে পারছে না। ভুল শুনল নাকি? কিন্তু দুইবার কি ভুল শোনা যায়? হয়তো যায়। আরেকবার প্রশ্ন করে দেখব। জায়রা পুনরায় থেমে থেমে জিজ্ঞেস করলো। আমি টাকার জন্য নিজের গর্ভ ভাড়া দেব? রিজওয়ান এবার একটু কঠিন বাক্যেই বলল। বারবার একই প্রশ্ন করছে কেন? বললাম তো, যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে গর্ভে আমার ভাইয়ের বাচ্চা ধারণ করতে হবে। জায়রা এবার চিৎকার করে উঠল। সপাটে থাপ্পড় বসিয়ে দিল রিজবানের গালে। পরপর দুটা থাপ্পড় দিয়েও ক্ষান্ত হয়নি। দুই হাতে খাবলে ধরল রিজবানের কলার। শরীরের সমস্ত শক্তি দিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তুই এই কথা উচ্চারণ করলি কিভাবে? এই, তোর কি আমাকে রাস্তার মেয়ে মনে হয়? আমার বাবার কি টাকার অভাব পড়েছে যে আমি টাকা রোজগারের জন্য নিজের গর্ভ ভাড়া দেব? তা আবার তোর ভাইয়ের জন্য? তোকে আমার এক্ষুনি খুন করে ফেলতে ইচ্ছে করছে। একটু দম নিয়ে পুনরায় বলল, এই, তুই না আমাকে ভালোবাসতি? তবে কি আমাদের 2 বছরের ভালোবাসার অনুভূতি মিথ্যা ছিল? আমাদের এত এত সুন্দর মুহূর্ত, স্মৃতি, সব মিথ্যা ছিল? রিজবান বোবার মতো চেয়ে আছে জায়রার দিকে। রাগে ক্ষোভে জায়রা কাঁপছে। চোখ থেকে অঝরে পানি পড়ছে। আঁখি দুটি অগ্নিশ্বর রূপ ধারণ করেছে। ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। ফর্সা মুখটা রক্তিম হয়ে উঠেছে। জায়রার এমন রূপ এই প্রথম দেখছে। জায়রা তো সবসময় শান্তশিষ্ট স্বভাবের ছিল। আজ যেই নিজের অজান্তেই আঘাত লাগলো তেমনি বাঘিনী রূপ ধারণ করলো। রিজওয়ান উত্তর দিতে ভুলে গেল। রাগে শরীর রি রি করে উঠল। তবুও নিজেকে সংযত রাখলো। শান্ত বাক্যে জায়রার দিকে নিজেকে ছড়িয়ে নিতে নিতে বলে উঠল, শান্ত হও জয়েরা, তুমি আমার হবু বউ, আমার ভালোবাসার মানুষ। তোমাকে এই কথাটা কেন বলেছি সেই কারণ জানতে পেরে চেয়েছো? জায়রা রক্তিম চোখে তাকালো। দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো। কি কারণ শুনি, বলো। রিজওয়ান জায়রার কাঁধে হাত রাখতেই জায়রা হাত ছিটকে সরিয়ে দিল। রিজওয়ান এবার কিছুটা অসহায় বাক্যে বলা শুরু করলো। আজ ভাবি সুসাইড করার চেষ্টা করেছিল। জায়রা কিছুটা অবাক চোখে তাকালো রিজওয়ানের দিকে। প্রশ্ন করলো। কেন? রিজওয়ান সঙ্গে সঙ্গে বলল, একটা বাচ্চার জন্য আমার পরিবারে কি পরিমাণ অশান্তি তুমি জানো না জয়রা? আমার ভাইয়ের সংসার নষ্ট হওয়ার পথে। ভাবি প্রতিনিয়ত ডিপ্রেশনে ভুগছে। ভাইয়া ভাবির দুঃখে আমার মা বাবাও দিন দিন শেষ হয়ে যাচ্ছে। শুধুমাত্র একটা বাচ্চার জন্য আমাদের পুরো পরিবারটা শেষ হয়ে যাচ্ছে জয়রা। কথাগুলো বলে রিজওয়ান কান্না করে দিল। জারা কিছুটা শান্ত হলো, কিন্তু তবুও রিজওয়ানের প্রস্তাবটা কিছুতেই মেনে নিতে পারছে না। কোনো মেয়ের পক্ষে কি মেনে নেওয়া সম্ভব? জারা কাট কাট স্বরে জিজ্ঞেস করলো। তুমি আমাকে কেন এই প্রস্তাব দিলে? রিজওয়ান সাথে সাথে পাল্টা প্রশ্ন করলো। অন্য কোনো মেয়ে এমন প্রস্তাব মেনে নিতে বলে তোমার মনে হয়? তাহলে তুমি কি করে ভাবলে আমি মেনে নেব? জারার পাল্টা প্রশ্নে রিজওয়ান কিছুটা থতমত খেয়ে গেল। তবুও পরিস্থিতি সামলাতে বলে উঠলো, কারণ তুমি আমার বউ হতে যাচ্ছ। আমি কি আমার পরিবারকে বাঁচানোর জন্য কিছু করতে পারি না? তাই বলে নিজের বউয়ের গর্ভে ভাইয়ের বাচ্চা ধারণ করতে বলবে রিজওয়ান? জায়রার সাথে সাথে পাল্টা প্রশ্নে রিজওয়ান একটু নড়ে চড়ে দাঁড়ালো। মনে মনে একবার নিজেই বলে উঠলো, তুমি আমার তুরুপের তাস জান। তোমাকে কাজে লাগিয়ে টাকাগুলো হাতিয়ে নেওয়ার এখন আমার কাজ। রিজওয়ানকে চুপ থাকতে দেখে যারা পুনরায় উচ্চ বাক্যে রিজওয়ানকে প্রশ্নবিদ্ধ করলো। চুপ করে থেকে আমার ধৈর্যের পরীক্ষা নিও না। কি চাও তুমি? তুমি কি আমাকে আদৌ ভালোবাসো? রিজওয়ান সাথে সাথে কান্না মাখা মুখশ্রী নিয়ে করুণ স্বরে বলল, দেখো জয়েরা, তুমি আমার শখের নারী, আমার ভালোবাসার নারী। তোমাকে কি মনে হয় তোমাকে এই প্রস্তাবটা আমি শখে দিয়েছি? আমার ব্যক্তিগত নারী আমার বইয়ের গর্ভে অন্য সন্তান জন্মাবে, এটা
মেনে নেওয়া আমার জন্য খুবই সহজ। আমারও কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কি করবো বলো? তুমি ছাড়া আমার তো আবদার করার কোনো জায়গা নেই। এখন তুমিও যদি আমাকে ফিরিয়ে দাও, আমি কোথায় যাব? কার কাছে যাব? জায়রার কেন যেন এই প্রথম রিজওয়ানের উপর বিরক্ত লাগছে, রাগ হচ্ছে প্রচন্ড। এই প্রথম রিজওয়ানকে বিশ্বাস হচ্ছে না, ওর চোখের পানিকে মিথ্যা মনে হচ্ছে। জায়রা রিজওয়ানের কথায় গলে না গিয়ে স্পষ্ট বাক্যে জিজ্ঞেস করলো। তাহলে আমাকে কেন বললে টাকার বিনিময়ে গর্ভ ভাড়া দিতে? রিজওয়ান কথাটার জবাব আগেই তৈরি করে রেখেছিল, তাই সাথে সাথে উত্তর দিল। তোমার আর আমার তো একটা ভবিষ্যৎ আছে জয়েরা। আমার ভাইয়ের যদি ছেলে হয় তাহলে তো আমার বাবার সব সম্পত্তির সিংহভাগ সেই পাবে। তাহলে পরবর্তীতে আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে? আমাদের কি নিজেদের সন্তানের কথা ভাবা উচিত না? জায়রা হাত দিয়ে রিজওয়ানকে থামিয়ে দিল, চোখে চোখ রেখে কঠিন বাক্যে বলল। দুঃখিত মিস্টার রিজওয়ান শিকদার, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনার সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম। যে নিজের ভালোবাসার মানুষটাকে সম্মান করতে জানে না, তাকে অন্তত আমি স্বামী হিসেবে চাই না। স্বামী হতে হলে শুদ্ধতম পুরুষ হতে হবে, যার কাছে দুনিয়ার সবার আগে নিজের স্ত্রীর সম্মান অধিকার থাকবে। আপনাকে আমি চিনতে ভুল করেছি, তাও আজ সেই ভুল শুধরে নিলাম। আপনি ভালো প্রেমিক অবশ্যই, কিন্তু স্বামী হওয়ার যোগ্য নন। আসি। বলেই জায়রা আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, বড় বড় পা ফেলে রিজওয়ানদের বাড়ি থেকে বেরিয়ে আসলো। চোখের কোণে জলটুকু গড়িয়ে পড়তে দিল না। যারা সবসময় বিশ্বাস করে অশ্রু মানুষকে দুর্বল করে দেয়, হাসি মানুষকে শক্ত বানিয়ে তোলে। রিজওয়ান চেয়েও জায়রাকে আটকে রাখতে পারেনি। জায়রা চলে যেতেই রিজওয়ান রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে দেয়ালে ঘুষি মারল, চিৎকার করে বলে উঠল। তোমাকে আমি ছেড়ে দিব না জয়েরা। আমার সমস্ত প্ল্যান তো আমি এভাবে ভেঙে যেতে দিব না। তোমার জীবন যদি আমার নরক না বানিয়েছে, তাহলে আমার নামও রিজভান শিকদার নয়। স্যার, মেয়েটার বিষয়ে সমস্ত খবর পেয়ে গেছি। মেয়েটার নাম রিয়ানা আফরিন জায়রা, বয়স 21, ঢাকা মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রী। বাবার নাম মেজর জেনারেল আমির হাসান। বলে থামল নিলয়। নিলয়ের শেষ নামটা ভয়ে কাঁপাকাঁপি শুরু হলেও সামনে থাকা ব্যক্তিটার মধ্যে কোনো ভয় নেই, সংকোচ নেই। হ্যাঁ, এমন কেন এই মানুষটা? নিলয় থামতে উপস্থিত ব্যক্তিটি থমথমে গলায় জিজ্ঞেস করলো। আর কিছু? নিলয় কাঁপি কাঁপি স্বরে জবাব দিল। স্যার, মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। কথাটা শেষ হতেই ব্যক্তিটি হঠাৎ দাঁড়িয়ে পড়ল। নিলয় ভয়ে এক পা পিছিয়ে যেতে নিলয়কে শান্ত করতে ব্যক্তিটি শান্ত বাক্যে বলল। ভয় পাচ্ছ কেন? জীবনে সুস্থভাবে বাঁচতে হলে ভয় পাওয়া চলবে না। ভয় পেলে তো হেরে গেলে। ভয়কে জয় করতে হবে। তুমি ভুলে যেও না, তুমি একটি দেশের সৈনিক। দেশপ্রেম করতে হলে সবার আগে নিজের ও পরিবারের জীবনের মায়া ত্যাগ করতে হবে, নয়তো এই পেশা তোমার জন্য না। বলে এক পা সামনে এগিয়ে থেমে গেল, রহস্যময় স্বরে বলল। জায়রা শুধু ক্যাপ্টেন জাইহান চৌধুরীর। জাইহান ব্যতীত দ্বিতীয় পুরুষের জন্য সে কোনোদিন বউ সাজবে না। নিজের হবু বরকে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় এক বিছানায় দেখে মাথা ঘুরে যায় জায়রার। চক্ষু দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। দরজা ধাক্কা লাগতে রিজওয়ান ঘুরে তাকায় দরজার দিকে। জায়রাকে দেখে ছিটকে মেয়েটার বুকের উপর থেকে ফেলে দিয়ে লাফিয়ে উঠে বসে পড়ল। মেয়েটা আচমকা এমন অবস্থা থেকে কিছু বুঝতে পারল না। জায়রাকে দেখে কিছুটা অবাক হলো। রিজওয়ান তড়িঘড়ি করে নেমে জায়রার কাছে দৌড়ে এলো, কম্পিত বাক্যে জিজ্ঞেস করলো। বলতে না বলতে রিজওয়ানের গালের সজোরে দুটো থাপ্পড় দিয়ে বলে উঠল। ভুল সময়ে এসে পড়ার জন্য এটা আমার পক্ষ থেকে অনুতাপের উপহার। রিজওয়ান গালে হাত দিয়ে জায়রার দিকে অগ্নিঝরা আঁখি নিক্ষেপ করলো। জায়রা চোখের কোণে অশ্রুসিক্ত, রাগে ভেতরটা খাখা করছে। কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। রিজওয়ানকে তো সত্যিকারে ভালোবাসে। রিজওয়ানকে ছেড়ে দেওয়াটা জায়রার জন্য সহজ না। তাই সকাল সকাল রিজওয়ানকে বোঝানোর জন্য এখানে এসে যে এহেন দৃশ্য দেখতে হবে জায়রা ভাবেনি। বুকটা ধুকপুক করছে, কাঁপছে শরীর, ঠোঁট দুটো কাঁপছে। রিজওয়ানের সাথে থাকা মেয়েটা আর কেউ নয়, রিজওয়ানেরই চাচাতো বোন নোভা। নোভা বিছানা থেকে নেমে জায়রার কাছে এসে খামখেয়ালিভাবে বলে উঠল। সে আর আছে নতুন কি? তুমি সব সময় ভুল সময় এসে পড়ো মাই ডিয়ার হবু ভাবি। জায়রা নোভার দিকে একবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে পরক্ষণে ঘৃণ আয়ের দৃষ্টি নামিয়ে ফেলল। রিজওয়ান নোভাকে ধমকে বলে উঠল। তুই এখন এখান থেকে যা।
নোভা কিছু বলতে গেলেও রিজমান থামিয়ে দেয়, চোখে ইশারায় চলে যেতে বলে। নোভা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জায়রা নোভার হাতটা খপ করে ধরে ফেলে, থমথমের স্বরে বলে, এক পাও নড়বে না। জায়রা এবার আরেক হাতে রিজবানের হাত ধরল, হাসি মুখে রিজবানের দিকে তাকিয়ে বলল, চলো, আজ থেকে যেন তোমাদের আর লুকোচুরি করে নোংরামো করতে না হয় সেই ব্যবস্থা করে দেই। বলে সামনে হাঁটা শুরু করলো। চেঁচিয়ে বাড়ির সবাইকে একসাথে ডাকা শুরু করলো। ওদের দুজনকে হাত ধরে টেনে নিয়ে সৌজা ড্রয়িং রুমে চলে আসলো। জারার কণ্ঠস্বর শুনে সানজিদা বেগম দৌড়ে আসলেন, চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? এভাবে ডাকাডাকি করছিস যে? আর ওদের এভাবে ধরে রেখেছিস কেন? কি করেছে ওরা? জায়রা ওদের দুজনে হাত ছেড়ে দিল, শান্ত বাক্যে বলল, বাড়ির বাকিদের ডাকুন প্লিজ। আপনাদের বাড়ির ছেলে মেয়েদের কি সুন্দর শিক্ষা দিয়েছেন সেটা নিজের চোখে দেখুক সবাই। সানজিদা বেগম হলো রিজবানের মা। জায়রার কথা বুঝতে না পেরে তিনি একটু অবাক হলেন। এর মধ্যেই লিলি বেগম হন্তদন্ত হয়ে ছুটে আসতে আসতে বললেন, সকাল সকাল এত চেঁচামেচি কিসের শুনি? আর পিছু পিছু নুহাও আসলো। নরিন আর নফিল একসাথে বেরিয়ে আসলো। বাড়ির বড় দুজন এই মুহূর্তে বাহিরে আছেন। সবাই একসাথে হয়ে প্রশ্নবিদ্ধ চোখে ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। নরিন জায়রাকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বলল, তুমি এত সকালে এখানে? সারপ্রাইজ বুঝি? জায়রা হাসলো। তার ছেলের হাসি এসে উত্তরে বলে উঠল, হ্যাঁ, সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। নফিল সাথে সাথে প্রশ্ন করলো, কি হয়েছে পরিষ্কার করে বলো তো। নোভা মধ্যে কোনো ভয় লজ্জার সংকেত কিছুই নেই। ভাবলেশীনভাবে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। রিজমান কিছুটা ভয়ে মাথা নত করে আছে। সবাইকে কি উত্তর দিবে সেটাই ভাবছে। জায়রার প্রতি রাগে শরীর বারবার জ্বলে উঠছে। জায়রা এবার তার ছেলের স্বরে সবার উদ্দেশ্যে বলল, আপনাদের বাড়ির প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের এক ঘরে থাকার নিয়ম আছে নাকি আন্টি? সানজিদা বেগমের কপাল কুঁচকে এলো। লিলি বেগম গর্জে উঠে জিজ্ঞেস করলো, এসব কি বলছো? জায়রা আগের ন্যায় বলল, ভুল বলছি না তো? যদি এই নিয়ম না থাকতো তাহলে মিস্টার রিজওয়ান তার ছোট বোন নোভার সাথে এক বিছানায় ঘনিষ্ঠ অবস্থায় কি করে থাকতে পারে? কথাটা শুনে সবাই বিস্ফোরিত চোখে তাকালো জায়রার দিকে। নফিল সঙ্গে সঙ্গে অবাক পানে জিজ্ঞেস করলো, কি বলছো তুমি? আপনার কি কানে কম শুনতে পান? জায়রা চেঁচিয়ে কথা বলতেই নরিন জায়রার কাঁধে হাত রেখে শান্ত বাক্যে বলল, শান্ত হও, সবটা খুলে বলো, কি হয়েছে? জায়রা এবার শান্ত বাক্যে নরিনকে জিজ্ঞেস করলো, আমার গর্ভে আপনাদের সন্তান জন্ম হবে, এটা কি আপনারা চান? নরিন আর নফিল দুজনে অবাক হলো। নরিন সাথে সাথে বলল, কখনোই না, তোমার জীবন সবে শুরু, সামনে তোমার রঙিন ভবিষ্যৎ পড়ে আছে। আমরা এমন অন্যায় চাওয়া কি করে চাইবো? কিন্তু আপনার দেবর সেটা চায়। জায়রা কথাটা বলে রিজওয়ানের দিকে একবার ঘৃণা ভরা চোখে তাকালো। কালকের ঘটে যাওয়া সমস্ত ঘটনার সাথে আজকের ঘটনা সব খুলে বলল। কান্নাগুলো কিছুতেই আটকে রাখতে পারছে না, তবুও কাঁদছে না। না, কাঁদবে কেন ও? কার জন্য কাঁদবে? এই নোংরা মানুষটার জন্য? ছি, কখনোই না। জায়রার এখন নিজের প্রতি রাগে মাথা ফেটে যাচ্ছে। কোন মোহে ডুবেছিল ও এতদিন? কোন মোহে ডুবে কালকের পর আবার আজকে রিজওয়ানের সাথে সম্পর্কে গড়তে এসেছিল? নফেল সবটা শুনে রিজওয়ানের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। রিজওয়ানের কলার চেপে ধরে চেঁচিয়ে জিজ্ঞেস করে, এই, তোকে আমরা বলেছি জায়রাকে এমন প্রস্তাব দিতে? বল বলেছিলাম? তুই কি করে পারলি জায়ার মতো মেয়েকে এমন প্রস্তাব দিতে? আঙ্কেল যদি একবার জানে তাহলে তোকে আজীবন কোথায় পচে গলে মরতে হবে আল্লাহই জানে। তোকে তো আমার ভাই বলতেও লজ্জা করছে। কিভাবে পারলি মেয়েটাকে ঠকাতে? 2 দিন পর যে তোর বউ হবে তাকে তুই ঠকালি। ছি, ধিক্কার তোকে। লিলি বেগম হিংস্র বাঘিনীর মতো এগিয়ে আসলেন। নোভার চুলের মুঠি ধরে 2টা থাপ্পড় বসিয়ে গলা চেপে ধরলেন। বলতে লাগলেন, তোর মতো মেয়েকে মেরে ফেলাই উচিত। অসভ্যই তোর মেয়ে, তোকে এই শিক্ষা দিয়েছি আমরা। সানজিদা বেগম ছেলের এসব কীর্তিকলাপ শুনে নিজেকে সামনে রাখতে পারলেন না। মাথা ঘুরে পড়ে যেতে নিলে নরিন তড়িঘড়ি করে ধরে ফেললেন। সোফায় নিয়ে বসাতেই তিনি কান্নারত স্বরে বলতে লাগলেন, বৌমা, বিয়ের সব আয়োজন করা শেষ, সবাইকে জানানো শেষ, আর এখন এসব? তোমার বাবাকে কি জবাব দিব আমি? আমাদের মান সম্মান যে আর থাকলো না। জায়রা সানজিদ বেগমের দিকে এগিয়ে গেল। তার পায়ের কাছে হাঁটু ভেঙে বসলো আর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল,
আন্টি আমাকে ক্ষমা করবেন, আমি আপনার ছেলেকে কিছুতেই নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু এই বিয়েটা করতে বলবেন না। সানজিদা বেগম জায়রার মাথায় হাত রেখে বলল, তোকে আমি এই বিয়ে করতে কখনোই বলবো না। আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি চাইবো এমন নিকৃষ্ট আমি না রে মা। তুই নিজের জীবনটা নিজের মতন গড়বি। আমার ছেলে কাজ পেয়ে হিরেকে পায়ে ঠেলেছে, যেদিন সেই কাঁচের ওর হাত কাটবে সেদিন বুঝবে। জায়রার প্রত্যুত্তরে মুখে হাসি টানার চেষ্টা করে উঠে দাঁড়ালো। রিজবানের মুখোমুখি হয়ে আঙুল তুলে বলে উঠল, আমাকে ঠকানোর শাস্তি তুই পাবি। খুব শীঘ্রই আমি বউ সাজবো, তবে তোর মতো নিকৃষ্ট পুরুষের জন্য না, কোন এক শুদ্ধতম পুরুষের জন্য। বলেই এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই রিজবান জায়রার হাত চেপে ধরল। শাসিয়ে বলে উঠল, আমাকে সবার সামনে এভাবে হ্যাস্ত করার জন্য তোমার জীবন আমি নরক করে দিব, মাইন্ড ইট। নফেল কথাটা শুনে সাথে সাথে রিজবানের দিকে ঘুষি উঠাতেই জায়রা থামিয়ে দিল। রিজবানের উদ্দেশ্যে বলল, তোর মতো কাপুরুষের থেকে এটাই আশা করা যায়। ভুলে যাস না আমি কি আমার পরিচয়। মেয়ে মানুষ হলো আগুন, সেই আগুনের সাথে খেলতে গেলে জোরে পুলে মরতে হয়। বলে রিজবানের থেকে হাতটা হেঁচকা টানে ছাড়িয়ে নিয়ে করুণ স্বরে বলে উঠল, তুমি আমাকে ভালোবাসোনি রিজবান, কোনোদিন ভালোবাসোনি। আমাকে ভালো না বাসার আফসোস একদিন তোমাকে কুড়ে কুড়ে খাবে। আর এক পাও দাঁড়ালো না, দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। আজ থেকে ভালোবাসার শব্দটার উপর এক আকাশ সম ঘৃণাপা জন্মালো। স্যার, শহরের আনাচে কানাচে ইদানিং বড্ড বেশি ধর্ষণের শিকার হচ্ছে মেয়েরা। আমরা কেন এই সমস্যাটার কোনো সমাধান করছি না? আজ হয়তো আমার প্রতিবেশী, আমার দেশের কেউ ধর্ষণ হচ্ছে, কাল যে আপনার মেয়ে, বউ, বোন ধর্ষণ হবে না, তার কি গ্যারান্টি? কথাগুলো শুনে আমির হোসেন কিছুটা রাগান্বিত চোখে তাকালো জাইহানের দিকে। জাইহান সে দৃষ্টিতে ভয় না পেয়ে বরং আগের ন্যায় শক্ত বাক্যে বলল, আপনার পরিবারকে উদাহরণস্বরূপ ব্যবহার করার আপনার রাগ হচ্ছে, আমি বুঝতে পারছি। তাহলে ভাবুন স্যার, যদি বাস্তবে এমন হয় তাহলে কি হবে? আমির হোসেনের মুখে এবার কিছুটা চিন্তার ছাপ পড়ল। তিনি শান্ত বাক্যে জাইহানকে বলল, আমি ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু জাইহান, উপর মহল থেকে আমাকে এই কাজের জন্য তদন্ত করার পারমিশন দেওয়া হয়নি। জাইহান হাসলো, তাচ্ছিল্য হেসে বলল, স্যার, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমরা দেশপ্রেমিক। আমাদের কাজ হলো দেশের শান্তি বজায় রাখা, দেশকে সুরক্ষা প্রদান করা। আমরা কি এই শপথ নিয়েছিলাম স্যার? আমার চারপাশে আমার মা বোনরা ভালো নেই, অন্তত এই মুহূর্তে আমি চুপ করে থাকতে পারবো না। যদি 2 দিনের মধ্যে ডিপার্টমেন্ট থেকে কোনো রকম তদন্ত করা না হয় তাহলে আমি নিজ থেকে এই সমস্যা সমাধানের পথ খুঁজব। তারপর প্রেস, মিডিয়া সবাই যখন জানবে তখন কিন্তু আঙুল আপনার দিকে উঠবে। দেশবাসীকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হন স্যার। বলে জাইহান বেরিয়ে গেল। আমির হোসেন মুগ্ধ হয়ে জাইহানের সাহসী বাক্যগুলো শুনল। ছেলেটার ভেতর অসীম সাহস। মনে মনে বলে উঠল, এতগুলো বছর যে কাজটা আমি করতে পারিনি সেই কাজটা তুমি করতে পারবে জাইহান। আমার দীর্ঘ বিশ্বাস, এই দুর্নীতি ক্ষমতার অপব্যবহার করে যে বা যারা ভালো মুখোশ পরে আছে তাদের মুখোশ খোলার সময় এসে গেছে। একটা দেহের খণ্ডাংশ অংশ রাস্তায় রক্তাক্ত হয়ে পড়ে আছে। দেহটা একজন মেয়ের। দেহের উপরিভাগ পড়ে আছে রাস্তায়, আর নিচু স্তর পড়ে আছে তার থেকে 1 হাত দূরে। মেয়েটার নিষ্প্রাণ চোখ দুটো চেয়ে আছে জাইহানের দিকে। একবার সে চোখে তাকিয়ে জাইহান দ্রুত চোখ সরিয়ে নিল। সহ্য করতে পারল না দৃশ্যটা। কি ভয়ানক! কোনো মানুষকে এভাবে মারতে পারে? উত্তর, হ্যাঁ পারে। তবে সত্যিকার অর্থে যারা রক্তে মাংসে গড়া মানুষ তারা পারে না, আর যারা মানুষরূপী জানোয়ার তারা সব পারে। জাইহান একজনকে হুকুম দিয়ে বলল, লাশটাকে দ্রুত পোস্টমর্টেম করতে পাঠাতে বলো। অলরেডি পচন ধরেছে, বেশিক্ষণ এভাবে রাখা যাবে না। কাজ শেষ করে পোস্টমর্টেম রিপোর্ট অফিসে জমা করবে। বলে জাইহান সাথে নিলয়কে নিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল গাড়ির দিকে। গাড়িতে বসে ফোন কলে ঢুকে ডায়াল করলো আমির হোসেনের নাম্বারে। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ করে আমির হোসেন জিজ্ঞেস করলেন, ঘটনা কি বুঝলে? জাইহান খুব সতর্কীকরণ অবলম্বন করে জবাবে বলল, স্যার, এটাও রেপ কেস। বলে দীর্ঘশ্বাস ফেলে অসহায় বাক্যে বলল, মেয়েটাকে খুব জঘন্যভাবে খুন করা হয়েছে স্যার। চোখের সামনে এমন জঘন্য দৃশ্য দেখেও চুপ থাকাটা অন্যায় স্যার। আমরা কি আইনের লোক হয়ে এত সব অন্যায় চুপচাপ মেনে নিব নাকি
উপর মহলের অর্ডারের জন্য অপেক্ষা করতে করতে আরও কয়েকজনের লাশ দেখব। এভাবে চললে সাধারণ জনগণ আমাদের উপর আস্থা রাখবে কি করে স্যার? আমির হোসেন খানিকক্ষণ চুপ থেকে মোলায়েম স্বরে বললেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না জাইহান। সেটা কি স্যার? আমির হোসেন পুনরায় সন্দিহান স্বরে বলে উঠলেন। পুলিশ কেন চুপ? এই ঘটনাগুলোর জন্য কি তাদেরকে কোনো রকমভাবে তদন্তর ভার দেওয়া হয়নি? কেউ কি এখনো অবধি মিসিংদারি বা হত্যা মামলা করেনি? জাইহানের টনক নড়ল, অভিজ্ঞ স্বরে বলল। স্যার, রক্ষক যখন ভক্ষক হয় তখন কি সেখানে বিচার পাওয়া যায়? আমির হোসেন নড়ে চড়ে উঠলেন, কথাটা বুঝতে না পেরে প্রশ্ন করলেন। যেমন কি বোঝাতে চাইছো তুমি? জাইহানের ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি ধরা দিল, শান্ত বাক্যে বলল। সামনাসামনি এসে বলি স্যার। ওপাশ থেকে কাঙ্ক্ষিত বাক্য শুনে জাইহার ফোন কেটে দিল। নিলয় এতক্ষণ সব কথা শুনে বিস্ময় ভরা স্বরে জিজ্ঞেস করলো। স্যার, আপনি কি অপরাধীদের চিহ্নিত করতে পেরেছেন? জাইহান নিলয়ের দিকে তাকিয়ে হালকা হেসে বলল। বুদ্ধি খাটাও নিলয়, বুদ্ধির জোরে চাকরির 1 বছরের মাথায় প্রমোশন পেয়েছি। 2-3টা সাহসিকতার পদকও আছে আমার ঝুলিতে। আই থিঙ্ক খুব শীঘ্রই আমি আরেকটা প্রমোশন পেতে চলেছি। বলেই গাড়ি স্টার্ট করলো। নিলয় হা হয়ে তাকিয়ে আছে জাইহানের দিকে, বোঝার চেষ্টা করলো জাইহানের কথাগুলো, কিন্তু আফসোস, এত বুদ্ধি যদি নিলয়ের থাকতো। আফসোসে দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজে বলল। নিলয়, তোর কাজ শুধু বউয়ের আঁচল ধরে ঘুরে বেড়ানো। এত কিছু তোর দ্বারা সম্ভব না। বাবা, এই বিয়েটা আমি করব না। আমির হোসেন সাহেব অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। হঠাৎ কানে এহেন শব্দ আসতেই দরজার দিকে চোখ গেল। তার আদরের কন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে হাসি ফুটল, কিন্তু যখনই উপরোক্ত বাক্যটির কথা মনে পড়ল তখনই কপালে দুটো ভাঁজ পড়ল। তিনি খুব বিচক্ষণ এক পুরুষ, কারোর চোখে তাকে মন বুঝতে বেশি সময় নেন না, তাই শান্ত বাক্যে বলল। তোমার মামুনিকে বলো আমাদের দুজনের জন্য 2 কাপ গরম গরম কফি রুমে পাঠাতে। এমন কথা এই মুহূর্তে শুনলে সে কেউ বিচলিত হতো, কিন্তু জায়রা মোটেও বিচলিত হলো না, কারণ সে তার বাবাকে খুব ভাবে পড়তে জানে, বুঝতেও পারে। তাই বাবার কথা মতো উচ্চ বাক্যে মা শাহনাজ বেগমকে কফির কথা জানান দিল। রুমে ঢুকে সোজা ব্যালকনিতে চলে গেল। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। এই রোদ তো এই বৃষ্টি, আজকাল এভাবেই চলছে। যারা গ্রিলের ফাঁকা দিয়ে হাত বাড়িয়ে দিল বৃষ্টি ছোঁয়ার উদ্দেশ্যে। বাতাসে বৃষ্টির ফোঁটা এসে ছুঁয়ে দিচ্ছে জায়রার চোখ মুখ। যারা বৃষ্টি উপলব্ধি করতে চোখ দুটো বন্ধ করলো। কিছু সময় কাটলো এভাবেই নীরবে। কিছু মুহূর্ত পর হুট করে পাশে কারোর উপস্থিতি টের পেতেই চোখ বন্ধ করা অবস্থায় প্রশ্ন করলো। জিজ্ঞেস করলে না কেন বিয়েটা ভেঙে দিব? আমির হোসেন সাহেব অবাক হলেন না। সে জানেন তার মেয়ে তার উপস্থিতি চোখ বন্ধ করার অবস্থায়ও টের পায়। সেটা আজ নতুন কিছু না। জায়রা আর আমির সাহেবের সম্পর্ক বন্ধুর মতো, সুখ দুঃখ ভাগ করে নেয় দুজন দুজনের সাথে। মায়ের সাথেও জায়রার বেশ ভাব। একমাত্র মেয়ে হওয়া দরুন জায়রাকে এবারে সবাই মাথায় করে রাখে। আমির সাহেব জায়রার মাথায় হাত বুলিয়ে শান্ত বাক্যে পাল্টা প্রশ্ন করলেন। কখনো কোনো কারণ জিজ্ঞেস করে বুঝি? জায়রা চোখ খুলল, বাবার দিকে তাকে মিষ্টি করে হাসলো। প্রত্যুত্তরে বাবার থেকেও হাসি উপহার পেল। আমির সাহেবের হাতে 2 কাপ কফি। একটা কফির কাপ জায়রার দিকে এগিয়ে দিল। জায়রা কফির কাপটা নিতে নিতে শান্ত বাক্যে বিজ্ঞদের মতো উপদেশ দিয়ে বলল। বাবা, কিছু কিছু সময় কারণ খুঁজতে হয়, জানতে হয়। সব সময় অন্যকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয় না। নিজের ছায়াও কিন্তু অন্ধকারে বেইমানি করে। আমির সাহেব মেয়ের কথায় হাসলেন, বিশ্বস্ত স্বরে বললেন। তোমার বাবা এতটাও বোকা নয় আম্মাজান। তোমার বাবার চোখ খাঁটি সোনা আর পাতি সোনার মধ্যে তফাৎ বোঝে। পরিবারের বাইরে তোমার বাবার বিশ্বাস এত বছরে কেউ অর্জন করতে পেরেছে? জায়রা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। কে এসে? আমির সাহেব বেশ গর্ব করে জবাব দিলেন। ক্যাপ্টেন জাইহান শিকদার। জায়রা নামটা শুনে পুনরায় প্রশ্ন করলো। নতুন কেউ? না, তবে তুমি চিনবে না। বলে প্রসঙ্গ পাল্টে সন্দেহান চোখে জায়রার দিকে তাকে জিজ্ঞেস করলো। রিজভানের মতো একটা ছেলেকে তুমি কিভাবে ভালোবাসলে জায়রা? জায়রা এবার ভরকে গেল, অবাক চোখে তাকালো আমির সাহেবের দিকে। তার মুখে লেগে আছে এক রাশ রাগ। জায়রা অবাক বাক্যে জিজ্ঞেস করলো। তুমি কি কিছু? জায়রা কথাটা সম্পূর্ণ শেষ করার আগে আমির সাহেব বলা শুরু করলেন। তোমাকে আমি খুব বেশিক্ষণ বুদ্ধিমতী মেয়ে ভাবতাম। তুমি আমার মেয়ে হয়ে মানুষ চিনতে ভুল করলে কিভাবে? জায়রা অপরাধী ভঙ্গিতে জবাব দিল। তোমার মেয়ে এই প্রথম মানুষ চিনতে ভুল করে ফেলেছে বাবা।
তোমার মেয়ের জীবনের প্রথম ভালোবাসা অনুভূতি সব ভুল পাত্রে দান করেছে। ভীষণ বাজেভাবে ঠকে গেছি বাবা। জায়রার চোখে অশ্রুকণা স্পষ্ট হয়ে উঠল। আমির সাহেব মেয়ের চোখের পানি খেয়াল করে মেয়ের মাথায় হাত রাখলেন, সান্ত্বনা বাক্যে বললেন, আমার ফুলকন্যার চোখে অশ্রু মানে না? ভুল মানুষের জন্য তো একবারই নয়, ভুল মানুষের জন্য অশ্রু বিসর্জন দেওয়া অন্যায়, বড় রকমের অন্যায়। জেনারেল মেজর আমির হোসেনের মেয়ে অন্যায় করতে পারে না? জায়রা মুচকি হাসল। বাবা নামক মানুষটা ওর মন নিমিষেই ভালো করে দেয়। জায়রা অশ্রুটুকু মুছে নিতে নিতে জিজ্ঞেস করলো, তুমি সব জেনেও বিয়েতে মত দিলে কেন? নাকি মত দেওয়ার পর জেনেছো? আর জানলে যখন, তখন আমাকে আমির সাহেব মেয়েকে থামিয়ে দিলেন, ধীর হয়ে বললেন, আম্মাজান, আপনি কি করে ভাবলেন আপনার বাবা এত সহজে সবকিছু মেনে নিবে? আমার মেয়ে যে ছেলেকে ভালোবেসেছে, জীবন সঙ্গী হিসাবে চেয়েছে, তার সম্পর্কে কোনো কিছু জানবো না? সেই ছেলের সম্পর্কে কোনো খোঁজ নেব না? যারা হা হয়ে তাকালো, অবাক স্বরে প্রশ্ন করলো। আমির সাহেব হেসে বললেন, হ্যাঁ আম্মাজান। তাহলে আমাকে কেন বললে না? জায়রার অভিমানী বাক্যে কথাটা বলতেই আমির সাহেব হেসে পুনরায় বলে উঠলেন, আমি চেয়েছিলাম আমার মেয়ে নিজের ভুল নিজেই খুঁজে বের করুক। জীবনের শেষ অবধি আমি বা তোমার মা তোমার পাশে থাকবে না, তখন তোমাকে ঠিক ভুল খুঁজে বের করতে হবে। কোন রাস্তায় হাঁটলে ভালো হবে, কোন রাস্তায় হাঁটলে খারাপ হবে, সেটা তোমাকেই বুঝতে হবে মা। এই যে এখন এত বড় একটা ধাক্কা না খেলে তুমি কি করে ঘুরে দাঁড়াতে পারতে, শক্ত মনোবল জোগাতে পারতে। যারা কথাগুলো মন দিয়ে শুনল, মনের মধ্যে প্রসাদের হাওয়া বয়ে গেল। আমির সাহেব কিছুক্ষণ থেমে জিজ্ঞেস করলেন, যে আমার মেয়ের সাথে অন্যায় করেছে তাকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া ঠিক হবে? জায়রা এবার মুখ খুলল, দৃঢ় স্বরে জবাব দিল, তোমার মেয়ের সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য একাই যথেষ্ট বাবা। বিশ্বাস রাখো, তোমার মেয়ে অন্যায়কারীকে এমনি এমনি ছাড়বে না। আমির সাহেব কিছু বলবে তখনই ফোন বেজে উঠল। ফোন স্ক্রিনে জায়হানের নামটা দেখে জায়রার হাত থেকে বিদায় নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেল। স্যার, ওইটা জায়রা ম্যাম না? ভোর সন্ধ্যা, নিলয় আর জায়হান একসাথে বাড়ি ফিরছিল। হঠাৎ জ্যামের মধ্যে জায়হানের কানে উপরোক্ত কথাটা আসতেই জায়হান থমকে গেল। সাথে সাথে জায়হান নিলয়ের হাতের ইশারা বরাবর তাকালো। একটা মেয়ে এলোপাথারি দৌড়ে আসছে ফুটপাত দিয়ে, মাঝে মাঝে এক একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেও থামছে না। লম্বা চুলগুলো বাতাসের দাপটে খোপা ছেড়ে বেরিয়ে আসলো। সাথে সাথে চুলগুলো দুই দিকে দোল খাওয়া শুরু করলো। পায়ের গোড়ালি সমান চুলগুলো জায়রা জামার সাথে পেঁচিয়ে যেতেই জায়রা মুখ থুবড়ে পড়লো রাস্তায়। জায়হান এই দৃশ্যটা দেখার জন্য একদম প্রস্তুত ছিল না। জায়রা পড়ে যেতে জায়হান দূর থেকে চিৎকার করে উঠলো। গাড়ি থেকে নেমে দৌড়ে গেল সেদিকে। মিনিটের মাথায় ছোটখাটো একটা ভিড় জমলো সেখানে। ভিড় ঠেলে জায়হান সামনে যেতেই দেখলো জায়রা জ্ঞান হারিয়েছে। ঠোঁট, মুখ, গলাসহ হাতের বেশ কিছু জায়গায় ক্ষত। জায়রার এহেন অবস্থা থেকে জায়হান কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। হৃৎপিণ্ডটা বোধ হয় টিপ টিপ করে বাজছে নাকি থমকে আছে। মন প্রশ্ন করলো, কি হয়েছে আমার রূপবতীর? কোনো অঘটন ঘটেছে নাকি? আমার হবু বউয়ের শরীরে স্পর্শ করার সাহস আপনাকে কে দিয়েছে? এদিকে জায়হান জায়রাকে কোলে তুলে সবে মাত্র গাড়ির সামনে এসেছে। তৎক্ষণাৎ এহেন শব্দ শুনতে ঘুরে তাকালো। 25 থেকে 26 বছর বয়সী একজন ছেলেকে দেখে ভ্রু কুঁচকে তাকালো। বিস্মিত হওয়ার ভান করে শান্ত বাক্যে প্রশ্ন করলো, দুঃখিত, কিন্তু আপনি কে? রিজওয়ান জায়হানের প্রশ্নের রাগান্বিত স্বরে জবাব দিল, আমি জয়েরার হবু বর। জায়হান কথাটা শুনে মুচকি হাসলো, ভাবলেশহীনভাবে জবাবও দিল, দুঃখিত, এই মুহূর্তে আমি আপনাকে পাত্তা দিতে পারছি না। বলে জায়রাকে গাড়িতে তুলে নিজে উঠে বসলো গাড়িতে। জায়রাকে এক হাতে বুকে চেপে ধরলো, গম্ভীর বাক্যে নিলয়কে আদেশও করলো, গাড়ি স্টার্ট করো। CMH ছাড়া অন্য কোথাও গাড়ি থামাবে না, ক্লিয়ার? নিলয় নিচু স্বরে ইয়ে স্যার। বলতে বলতে গাড়ি স্টার্ট করলো। জায়হান এক পলক রিজওয়ানের দিকে তাকিয়ে চোখ দিয়ে কিছু রহস্যময় ইশারা করে গেল। রিজওয়ান রাগে বিড়বিড় করে বলে উঠল, তোর প্রাণ ভোমরা জয়রাকে খুব শিগগিরই আমি আমার করে নিব। সিএমএইচের জরুরি বিভাগের সামনে এসে গাড়ি থামতে জায়হান নিলয়কে বলে, ভেতরে ডাক্তার মনিকা ম্যাম আছেন নাকি একটু দেখো। নিলয় আদেশ পেয়ে দৌড়ে ভেতরে গেল। জায়রার দিকে তাকাতে জায়হানের বুকটা কেঁপে উঠল। মেয়েটা কেমন নিষ্প্রাণ হয়ে আছে। কি হয়েছে ওর? এই অবস্থা কি করে হলো? কেন যেন খুব ভয় হচ্ছে।
বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। জায়রার বাবাকে কি একটা খবর দেওয়ার প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। ভেবে জায়রাকে এক হাতে বুকে চেপে ধরে অন্য হাতে ফোন বের করে ডায়াল করলো আমির সাহেবের নাম্বারে। রিসিভ হতে জায়হান খুব শান্ত স্বরে বলল, স্যার একবার সিএমএইচ আসতে পারবেন, একটু জরুরি দরকার ছিল। ওপাশ থেকে আমির সাহেব চিন্তিত বাক্যে জিজ্ঞেস করলো, কেন, কার কি হয়েছে? জায়হান পুনরায় বলল, স্যার আপনি একটু কষ্ট করে আসুন, এখন কিছু বলতে পারছি না। বলে জায়হান ফোন রেখে দিল। জায়রার মাথায় হাত বুলিয়ে দিল আলতো করে। জায়হানের হাত কাঁপছে চিন্তায়, বুক কাঁপছে ভয়ে। কি আশ্চর্য, ক্যাপ্টেন জায়হান চৌধুরী ভয় পাচ্ছে? এই প্রথম নাকি এর আগেও এমন হয়েছিল? এর মধ্যেই টের পেল জায়রা নড়ছে, তার মানে ওর জ্ঞান ফিরেছে। জায়হান দ্রুত জায়রাকে বুক থেকে সরিয়ে দিল, সিটের সাথে আলতো করে ঠিক করে বসিয়ে দিতে দিতে ডাকতে শুরু করলো, শুনছো? এই যে। আচ্ছা, কি নামে সম্বোধন করা যায়? মেয়েটা তো সব দিক দিয়ে পারফেক্ট। এলোকেশী কন্যা নাকি রূপবতী কন্যা নাকি নাম ধরে? উফ, এত এত কনফিউশনে জায়হান জীবনে পড়েনি। অনেক ভেবে ঠিক করলো নাম ধরেই ডাকবে। যারা ইতিমধ্যে অল্প অল্প করে চোখ খুলছে, অস্পষ্ট স্বরে বলছে দুজন, কিন্তু শুনতে পারছে না জায়হান। তাই একটু কাছে গেল, যারার কাছে ঘেঁষে শোনার চেষ্টা করলো কি বলছে। যারা অস্পষ্ট স্বরে থেমে থেমে বলছে, তুমি এত বাজে কেন? কেন এত বাজে তুমি তো? হার কিছু শুনতে পারলো না, ঢলে পড়লো জায়হানের বুকে। জায়হান দ্রুত জায়রাকে সামনে নিল। পুনরায় জ্ঞান হারিয়েছে মেয়েটি। কাকে বাজে বলেছিল? নিশ্চয় চেনা কেউ, নয়তো তুমি বলা সাজে না। তাহলে কি তখনই ছেলেটা? জায়হানের মস্তিষ্কে কতটা জানান দিতেই জায়হানের টনক লড়ল, বিড়বিড় করে বলে উঠল, যে হাত আমার ফুলকে বাজেভাবে স্পর্শ করেছে সেই হাতকে আমি আস্ত রাখবো না। নীলর অপেক্ষা না করে জায়হান নিজেই জায়রাকে কোলে তুলে গাড়ি থেকে নেমে পড়ল। ডাক্তারের কেবিনের সামনে গিয়ে দরজার সামনে থাকা দায়িত্বরত একজন সৈনিককে বলল, ম্যাম ভেতরে আছেন, একটু ইমার্জেন্সি। সৈনিক ব্যক্তি জায়হানকে সালাম দিয়ে জবাব দিল, ম্যাম একটু ব্যস্ত আছেন, আপনি ওনাকে বেডে নিয়ে শুইয়ে দিন, আমি ম্যামকে জানাচ্ছি। প্লিজ একটু তাড়াতাড়ি করুন। অনুরোধ বাক্যে কথাটা বলে জায়হান জায়রাকে নিয়ে গিয়ে একটা বেডে শুয়ে দিল। জায়রা কিছু চুল ছিঁড়ে জায়হানের হাতে পেঁচিয়ে আছে। জায়হান একবার অসহায় চোখে জায়রা দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে। ইচ্ছা করছে জায়রাকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরতে। কে কাজ করেছে? কে? এর মধ্যে পেছন থেকে মেয়েলি স্বরে শুনতে পেল, জায়হান, এই প্রবলেম। জায়হান পেছনে করে মনিকা বেগমকে দেখে মুখে কোনো রকম হাসি টানার চেষ্টা করলো। তা দেখে মনিকা বেগম ছেলের কাঁধে হাত রেখে হাসি মুখে বললেন, মায়ের সামনে সন্তানরা কখনো নিজের ভিতরে যন্ত্রণা মুখে হাসি টেনে চাপা দিতে পারে না। তা শুনে পেছন থেকে নিলয় চকিতে তাকালো। ডাক্তার মনিকা জায়হানের মা? কই, আগে তো জানতো না। দূর, জানবে কি করে? জায়হান কখনো নিজের পরিবার নিয়ে বাইরে কথাই বলে না। জায়হান মনিকা বেগমের কথার পৃষ্ঠে বলল, মা জায়রাকে দেখো আগে। মনিকা বেগম জায়রার পাশে গিয়ে আগে পালস চেক করলেন। জায়হান কিছুটা উদ্বিগ্নতার স্বরে বলে উঠল, ওর জ্ঞান ফিরছে না কেন মা? মনিকা বেগম ছেলের উদ্বিগ্ন স্বর শুনে শান্ত বাক্যে বললেন, ফিরবে, তবে এখন না। এখন ওর জ্ঞান ফিরলে সেটা মঙ্গলজনক হবে না। বলেই তিনি নার্সকে একটা ইঞ্জেকশন দেওয়ার জন্য আদেশও করলেন। অতঃপর তিনি জায়হানকে নিয়ে নিজের কেবিনে চলে আসলেন। জায়হান কেবিনে ঢুকে চিন্তিত বাক্যে জিজ্ঞেস করলো, জায়রার কি হয়েছে মা? মনিকা বেগম ছেলের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিতে দিতে বললেন, আগে তুমি শান্ত হও বাবা, তুমি একজন সাহসী সৈনিক, এভাবে ভয় পাওয়া তোমায় মানায় না। জায়হান পানির গ্লাসটা নিয়ে এক চুমুকে এক গ্লাস পানি শেষ করে জোরে শ্বাস ফেলল। মনিকা বেগম এবার কিছুটা ভাবুক স্বরে বললেন, জায়রার সাথে কি হয়েছে সেটা আমার থেকে ভালো জায়রাই বলতে পারবে। মানে? জায়হানের পাল্টা প্রশ্নে মনিকা বেগম বললেন, আমি যদি ভুল না হই তাহলে জায়রাকে কেউ মলেস্ট করার ট্রাই করছে। জায়হানের বুকটা ধক করে উঠল। চকিত তাকালো মায়ের দিকে, চেঁচিয়ে উঠে জিজ্ঞেস করলো, কি বলছো? মনিকা বেগম ছেলের মুখ পর্যবেক্ষণ করে সরাসরি প্রশ্ন করলেন, ভালোবাসো জায়রাকে? জায়হান নড়ে চড়ে বসলো, দৃষ্টি সরিয়ে ফেললো, উত্তর না দিয়ে চুপ করে রইল। তা দেখে মনিকা বেগম মুচকে হেসে বলল, আমার বৌমা কিন্তু লাখে একটা, আগলে রেখো।
কোনো খারাপ স্পর্শ যেন ছুঁতে না পারে আমার মেয়েকে। অল দ্য বেস্ট। বলেই তিনি চলে গেলেন। জায়হান স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে ফেলল। স্যার, আমি বোধহয় বুঝতে পেরেছি এই কাজ কে করেছে। এদিকে আমির সাহেব মেয়ের বেডের সামনে চিন্তিত মুখে বসেছিলেন। জায়হানের দিকে কথাটা শুনে অবাক পানে তাকালেন। তড়িঘড়ি শব্দে জিজ্ঞেসও করলেন, কে সে? জায়হান খানিক থেমে দৃঢ় স্বরে শুধালো, রিজভান। আমির সাহেব উত্তেজনায় দাঁড়িয়ে পড়লেন। রাগান্বিত বাক্যে বলে উঠলেন, ওকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। আমার মেয়ের গায়ে হাত দিয়েছে, ওর কলেজে ছিঁড়ে এনে কুকুর দিয়ে খাওয়াবো। জায়হান কিছুটা হাস্যোজ্জ্বল স্বরে বলল, স্যার, এতটা উত্তেজিত হবেন না। কিছু কিছু সময় ঠান্ডা মাথায় গুটি চালতে হয়। রেগে গেলেন তো হেরে গেলেন। রিজভানের শাস্তির দায়িত্বটা না হয় আমি নিলাম, আপনি নিশ্চিন্তে থাকুন। জায়হানের থেকে ভরসা পেয়ে আমির সাহেব শান্ত হলেন। বিশ্বাস করে দায়িত্বটা তুলে দিলেন জায়হানকে। জয়রা, এই অবস্থা আমি করিনি আঙ্কেল। কথাটা বলতে না বলতে রিজবানের গালে সপাটে একটা থাপ্পড় পড়ল। রিজবানের গালে হাত দিয়ে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলে উঠল, আপনি আমাকে থাপ্পড় মারলেন কোন সাহসে? সামনের ব্যক্তিটি হাসতে হাসতে বলল, আমার সাহস সম্পর্কে তুমি জানো না বাজান? প্রশ্ন করছো যে? সব জায়গায় সাহস দেখাতে যাবেন না আঙ্কেল। জানেন তো আপনি কার বাবা? ঠিক জায়গায় বোম ফাটলে আপনার কি হবে আঙ্কেল? ভয় দেখাচ্ছ? ভয় পাচ্ছেন তাহলে? বলে রিজবান হাসলো। হুমকির স্বরে বলল, আমার গায়ে হাত দেওয়ার মতো সাহস পরবর্তী দেখাবেন না আঙ্কেল। ভুলে যাবেন না আপনার সব উপকর্মের প্রমাণ আমার কাছে। আবার আমাকে মারতেও পারবেন না। আমাকে মারলে আপনি যে জয়রাকে পাবেন না। আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কোন সাহসে মিস্টার জায়হান? এদিকে জায়হান থতমত খেয়ে গেল। জায়রা যে জ্ঞান ফিরেছিল সেটা বুঝতে পারেনি। জায়রা বালিশ থেকে পড়ে গিয়েছিল, তাই যত্ন করে বুক আগলে ঠিক করে শুয়ে দিয়েছিল। তৎক্ষণাৎ জায়রা চোখ খুলে উপরোক্ত প্রশ্নটি করে। জায়হান লজ্জা পেল খানিকটা। জায়রা কেমন পুলিশের চোখে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে জায়হান কোনো চুরি করেছে। যারা পুলিশ হয়ে প্রশ্নোত্তর চোখে তাকিয়ে আছে। কি আশ্চর্য! জায়হান মনে মনে একবার বলে উঠল, কি আশ্চর্য! আমি কি চোর নাকি? এইভাবে তাকিয়ে থাকার কি আছে? তৎক্ষণাৎ মস্তিষ্ক উত্তর দিল, মিস্টার জায়হান, আপনি পুরো দুনিয়ার চোখে পুলিশ হলেও ভালোবাসার মানুষটার কাছে চোর। মিস জায়রার মন চুরি করার অপরাধে আপনার যাবজ্জীবন জেল হতে পারে। এখন চোরের মতো চুপ করে আছেন কেন? এটা আবার কি বলল? জায়হান হকচকিয়ে তাকালো। জায়রা বলেছে মানে কি? একদম সোজা চোর বানিয়ে দিল। না, এই অপমান সহ্য করা যাচ্ছে না। কিন্তু কি আর করার, এখন যেহেতু অন্যায় করেছে সেহেতু বড় গলা করা যাবে না। তাহলে প্রেমের আগেই প্রেমিকা মেরে তক্তা বানিয়ে দেবে। তখন কি জায়হানের সম্মান থাকবে? আকাশ কুসুম ভেবে অপরাধীর ন্যায় মাথা নিচু করে উত্তর দিল, আপনার কোথাও ভুল হচ্ছে মিসেস জায়রা। আমি আপনাকে জড়িয়ে ধরিনি। জায়রা রেগে তাকালো। কটমট দৃষ্টিতে জায়হানের চোখে চোখ রেখে বলল, আপনার কি আমাকে অন্ধ মনে হয় মিস্টার জায়হান? জায়হান এবার কেন যেন একটু সাহস পেল। মনে জোর বাড়ল। শান্ত বাক্যে বলে উঠল, একদম না মিসেস জায়রা। জায়রা থমকালো। অবাক স্বরে জিজ্ঞেস করলো, ওয়েট, মিসেস জায়রা মানে? আমাকে দেখে কি বিবাহিত মনে হয়? জায়হান কিছু না জানার ভান করে বলল, কাল সন্ধ্যায় রাস্তায় আপনার স্বামী আমাকে থ্রেট করেছিল। যদি আপনি বিবাহিত না হন তাহলে সে আমাকে থ্রেট করলো কিভাবে? ও হ্যাঁ, আজ সকালে আবার দেখতেও এসেছিল। খুব কান্নাকাটি করছিল দেখলাম। খুব ভালোবাসে বোধহয়। জায়রা আটকে উঠল। রাগে শরীর রিরি করতে শুরু করলো। গর্জে উঠে বলল, আমি অবিবাহিত মিস্টার জায়হান। কান খুলে শুনে রাখেন, আমার কোনো স্বামী নেই, আমার কেউ নেই। আমি ঘৃণা করি ওই লোকটাকে, প্রচণ্ড ঘৃণা করি। আর বলতে পারলো না। হাঁপানো শুরু করলো। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু করলো। জায়রা মাথায় এক হাত চেপে ধরলো, অন্য হাতে জায়হানের বাহু খাবলে ধরলো। মাথা ঘোরানো শুরু করে গেল। জায়রার অবস্থা দেখে জায়হান ভয় পেয়ে গেল। জায়রাকে আঁকড়ে ধরতে গিয়েও থেমে গেল। চিন্তিত বাক্যে বলতে লাগলো, মিস জায়রা, কি হয়েছে? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলুন, ডাক্তার ডাকবো? জায়রা, এই জায়রা। জায়রার মনে হচ্ছে ও এক্ষুনি জ্ঞান হারাবে। তবুও জায়হানের দিকে নিবু নিবু চোখে তাকালো। মানুষটার চোখে মুখে ভাষা, হাসি মুখে মুখটা শুকিয়ে গেছে মুহূর্তেই। মানুষটার চোখে মুখে ভয়, হাসি খুশি মুখটা শুকিয়ে গেছে মুহূর্তে। শেষবারে দুটো ডাক জায়রার বুকে তীরের মতো বিঁধল। কি মায়া! কই, আগে তো কেউ এত মায়া নিয়ে ডাকেনি। এই মানুষটা কেন এত মায়াবী স্বরে ডাকলো?
কেন? মানুষটা কি জায়রাকে আগের থেকে চিনতো? একদিনের পরিচয় কেউ এত মায়া করে রাখতে পারে? জায়রা কিছু বলতে গিয়েও পারল না, ঢুলে পড়লো জায়হানের বুকে। জ্ঞান হারানোর আগে বুঝতে পারলো জায়হান খুব যত্নেই নিজের বুকে জায়রাকে আগলে নিচ্ছে। জায়রা জ্ঞান হারাতেই জায়হানের বুকটা ধক করে উঠল। জায়হান এবার চেঁচিয়ে ডাকলো, জায়রা, এই জায়রা, চোখ খুলুন। শুনতে পাচ্ছেন? চোখ খুলুন না জায়রা। ভয় হচ্ছে আমার, খুব ভয় হচ্ছে। আপনাকে হারানোর ভয় পাচ্ছি আমি। জায়রা, শুনছেন? না, আর ডাকতে পারল না। জায়হানের গলায় স্বর রোধ পাচ্ছে, হাত কাঁপছে, বুক কাঁপছে, মুখ যন্ত্রণা হচ্ছে, ভয়ানক যন্ত্রণা। ভালোবাসা মানুষটাকে কষ্ট পেতে দেখার যন্ত্রণা। জায়হান চেঁচিয়ে ওর মাকে ডাকতে লাগলো, নার্সদের ডাকতে লাগলো। জায়হানের কণ্ঠস্বর শুনে মনিকা বেগম দৌড়ে আসলেন। তিনি পাশের কেবিনে রুগী দেখছিলেন। হঠাৎ ছেলের এমন চেঁচামেচি শুনে দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? চোখ গেল জায়রার দিকে। জায়রাকে জায়হানের বুকে দেখে অবাক মানে বললেন, জায়রার কি হয়েছে? এইভাবে ধরে রেখেছো কেন? জায়হান অবাক চোখে তাকালো, চোখের ভাষা বোঝানোর চেষ্টা করলো কিছু। মনিকা বেগম এখনো প্রশ্নোত্তর চোখে তাকিয়ে আছেন। জায়হান এবার অস্পষ্ট স্বরে বলে উঠল, জায়রা আবার জ্ঞান হারিয়েছে মা। মনিকা বেগম নার্স ডাকলেন, কিছু ব্যবহৃত জিনিসপত্র আনার জন্য হুকুম করলেন। জায়হানের উদ্দেশ্যে বললেন, জায়রাকে সাবধানে শুয়ে দাও জায়হান। জায়হান জায়রাকে শুয়ে দিতে মনিকা বেগম পুনরায় প্রশ্ন করলেন, কি হয়েছিল? আমি তো কিছুক্ষণ আগে চেক আপ করে গেলাম, জ্ঞান ফিরছিল মেয়েটার, সবকিছু স্বাভাবিকই ছিল, তাহলে আবার জ্ঞান হারালো কেন? জায়হান চুপ করে রইল, কি উত্তর দিবে? জায়রার এই অবস্থার জন্য নিজেকে দায়ী মনে হতে লাগলো। কি দরকার ছিল জায়রাকে মিথ্যা বলার? কি দরকার ছিল ওসব কথা বলার? কিন্তু যে মেয়ে ওই ছেলেটাকে এত ভালোবাসে, সে হঠাৎ ভালোবাসার মানুষটার নাম শুনে এভাবে রেগে যাবে কেন? এত হাইপার কেন হবে? কি কারণ জানতেই হবে। আজকের মধ্যে 10টা মেয়ে লাগবে আমার। কিভাবে ম্যানেজ করবে তুমি জানো। রাত 10টায় বোট ছাড়বে, এর মধ্যে 10 জন মেয়ে এনে আমার চোখের সামনে হাজির করবে, বুঝতে পেরেছো? সামনের ব্যক্তিটির কথা শুনে রিজমান ক্রোধে ফুস করে শ্বাস ছাড়ল, রাগান্বিত স্বরে বলল, একদিনের মধ্যে 10 জন মেয়ে ম্যানেজ করা কি পসিবল? ব্যক্তিটি হাসলেন, বেশ জোরালো স্বরে বলে উঠলেন, অবশ্যই পসিবল। রিজমান পাল্টা প্রশ্ন করে বসল। কিভাবে? ব্যক্তিটি দৃঢ় কণ্ঠে বললেন, গ্রামের দিকে যাও, ঢাকার আশেপাশে অনেকগুলো গ্রাম আছে। তো? আহা, সবগুলো তোমাকে বলে দিতে হবে? জি, বলে দিতে হবে, কারণ আপনার এমন অসময়ের আবদার আমার পূরণ করা সম্ভব নয়। ব্যক্তিটি হাসলেন, শান্ত বাক্যে বললেন, গ্রামের মেয়েরা বেশিরভাগ সহজ সরল হয়। আর লোকটির কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগে রিজমান বাদ সাধল, বলল, আপনি তো আদিম যুগের, তাই ভাবছেন এখনকার গ্রামের মেয়েরাও আদিম যুগে আছে। আজকাল গ্রামের মেয়েরাও শহরের মেয়েদের থেকে স্মার্ট। ব্যক্তিটি হাসলো, নিজের প্ল্যানটা সাজিয়ে বলল রিজমানকে। হামেরা বেগম রান্না করছিল, এর মধ্যে সালমান এসে হাঁক ছেড়ে বলল, চাচি, ও চাচি, কই তুমি? বাড়িতে আসনি? এদিকে আহো, জরুরি কথা আছে তোমার লগে। আমিনা বেগম সালমানের স্বর শুনে দৌড়ে আসলেন রান্নাঘর থেকে, মুখে হাসি টেনে বলে উঠলেন, আল্লাহ গো, কেডা আইছে? আমার বাজান দেহি, কতদিন পর তুই আইলি বাজান। সালমান এগিয়ে এসে আমিনা বেগমকে সালাম দিয়ে হাসি মুখে বলে উঠল, চাচি, তোমার লাইগা একটা খুশির খবর লইয়া আইছি। আয়না বেগম অবুঝের মতো জিজ্ঞেস করলেন, কি খবর বাজান? সালমান আগে সাবধানতার স্বরে জিজ্ঞেস করলো, লিলি কই? বাড়ি আসেনি? না, ওই স্কুলে। সালমানের মুখে হাসি ফুটল, উত্তেজিত বাক্যে বলতে শুরু করলো, চাচি, তোমার এখন থাইকা আর কোনো দুঃখ থাকবো না। তোমার লিলির লাইগা আমি একটা কাজ জোগাড় কইরা আনছি। আমিনা বেগমের মুখের হাসি উদাও হয়ে গেল, বেজার মুখে বললেন, আমার ওই ছোট্ট মাইয়াটা কি কাম করবো বাজান? সালমান আগের ন্যায় দুঃখী সুখী বাক্যে বলল, চাচি, চাচার তো বড় অসুখ। এই অসুখের চিকিৎসা করানোর লাইগা মেলা টাকার দরকার। তুমি একলা একলা কত দিকে করবা? তোমারও তো বয়স হয়েছে। অহন যদি টাকার অভাবে চাচাই মইরা যায়, এইটা কি ভালো হইব? আমিনা বেগমের মুখটা আরো চুপসে গেল, তার চোখের কোণে পানি জমেছে। জিজ্ঞেস করলেন, কি কাম জোগাড় করছো বাজান? সালমান উচ্চক স্বরে বলে উঠল, ভালা কাম, স্কুলে পড়াইব, ছোট ছোট বাচ্চা গো ম্যাডাম হইব।
আমেনা বেগমের মুখে হাসি ফুটল, খুশিতে চোখ মুখ চকচক করে উঠল। জিজ্ঞেস করলেন, সত্যি কইতাছ? চাচি, তোমারে আমি সব বুঝাইয়া কইমনি। আগে লিলিরে তুমি রাজি করাও, তাইলে আজকে রাইতেই আমি লিলিরে নিতে আইমু। আমেনা বেগমের মুখটা আবার চুপসে গেল। আজকে রাতেই? মনটা মানছে না, কেমন যেন লাগছে। কোনো বিপদ হবে না তো? রাস্তার মাঝে সেনাবাহিনীর পোশাকধারী এক সৈনিকের কলা চেপে ধরে দাঁড়িয়ে আছে জায়রা। রাস্তার উপস্থিত জনগণের চোখ বিস্ময় কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। কি আশ্চর্যকর সাহস মেয়েটার! সৈনিকটির চোখে ভয়, তবু রাগান্বিত বাক্যে বলল, ম্যাম, আমার কলার ছাড়ুন। আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। জায়রাও কম কিসের, দ্বিগুণ রাগে বাক্যে প্রশ্ন ছুড়ল। বাড়াবাড়ির কিছুই দেখেননি, এবার দেখবেন। আপনার নাম কি জাহির চৌধুরী? সৈনিকটি ভীত স্বরে জবাব দিল, জি। দেখতে পারছেন না? জায়রা চোখ রাঙিয়ে বলল, জি দেখতে পারছি, অন্ধ না আমি। তবু জিজ্ঞেস করে শিওর হয়ে নিলাম। জাহিজ এবার অধৈর্য কণ্ঠে কিছুটা হুমকি দিয়ে বলল, ম্যাম, আমার কলার ছাড়ুন। আপনি কিন্তু আমাকে ভরা আস্থায় হেনস্থা করেছেন। আমি কিন্তু আপনার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব। জায়রা মুচকে হাসল। চোখ মুখে কোনো রকম ভয়ের চিহ্ন দেখা গেল না, বরং জায়রা খুব শান্ত, যেন জাহিসের কথায় পাত্তাই দিচ্ছে না। জায়রা সামান্য হেসে বলে উঠল, সরি, আমি ভয় পাচ্ছি না। এদিকে জাহিস জায়রার মুখের হাসির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। মেয়েটা খুব সুন্দর করে হাসে, কি মনোমুগ্ধকর সে হাসি। আচ্ছা, সব মেয়েরা কি এত সুন্দর করে হাসে? কই, জাহিস তো আগে দেখেনি, নাকি খেয়াল করেনি কাউকে সেভাবে, কি জানি। জায়রা জাহিসকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করল, আমি মানুষ, এলিয়েন না। এভাবে দেখার কোনো দরকার নেই। মিস্টার সৈন্য? সৈন্য? সেটা আবার কে? প্রশ্নটা দমিয়ে রাখতে না পেরে করেই ফেলল, সৈন্যকে? কে আবার আপনি? জাহিস ভরকালো। রাস্তার জনগণের দিকে একবার চোখ দিয়ে চাপা স্বরে বলল, আমার কলাটা ছাড়ুন প্লিজ, রিকোয়েস্ট করছি। আমাকে সম্মান না দিন সমস্যা নাই, কিন্তু আমার ইউনিফর্মটাকে অন্তত সম্মান দিন। আমি সব মেনে নিলেও আমার গায়ের ইউনিফর্মের অসম্মান মানতে পারি না। জায়রা ছেড়ে না দিয়ে বলল, আগে কার্ড দেখান। জাহিস পকেট থেকে কার্ডটা বের করে দেখালো জায়রাকে। জায়রার সাথে সাথে জাহিসের কলার ছেড়ে দিল। কিছুটা অনুতপ্ত স্বরে বলে উঠল, দুঃখিত, তবে আপনি আমার সাথে অন্যায় করেছেন, আর অন্যায়কারী কাউকে আমি ছেড়ে দেই না, এমনকি নিজের ভালোবাসার মানুষকেও না। শেষ কথাটা বলতে গিয়ে জায়রার কণ্ঠস্বর কেঁপে উঠল। জাহিসের দৃষ্টিতে জায়রার ছলছল চোখ এড়ালো না। মেয়েটা বাকি সবার থেকে অন্যরকম, সবসময় বাঘিনীর ন্যায় আচরণ। একটা ভুলের জন্য জাহিসের মতো শক্তপোক্ত ছেলেকেও ছাড়লো না, আর বাকি ছেলেরা তো কিছুই না। জাহিস কিছু একটা ভেবে মুচকি হাসলো। জাহিসকে একা একা হাসতে দেখে জায়রা গর্জে উঠে জিজ্ঞেস করলো, হাসেন কেন? জায়রার সন্দিহান চাহনি দেখে জাহিস ঘাবড়ে গেল। আমতা আমতা করে বলল, দেখুন মিস, আমি আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনাকে ইচ্ছাকৃত জড়িয়ে ধরিনি। আমি একজনকে তাড়া করেছিলাম, তাকে ধরতে যাওয়ার সময় আপনি সামনে এসে পড়লেন। এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, প্লিজ ক্ষমা করবেন, আসি। জায়রা সৌজন্যতার হাসি উপহার দিল। জাহির চোখে সানগ্লাস পরতে পরতে বলে উঠল, এই যে মিস বাঘিনী, পরের কোনো ছেলেকে পেলে এভাবে হামলে পড়বেন না। সব ছেলেরা আমার মতো ভালো হয় না, বুঝলেন? আসি, আল্লাহ হাফেজ। বলে জায়রাকে কিছু বলতে না দিয়ে চলে গেল। জায়রা কিছুক্ষণ একা একা বকবক করে কলেজের ভেতর ঢুকে গেল। জাহির অফিসে এসেই সৌজা জাইহানের রুমে ঢুকে গেল। চেয়ারে পা উঠিয়ে বসতে বসতে বলল, জানিস আজকে কি হয়েছে? জাইহান কিছু একটা করছিল, এর মধ্যে জাহিসের এমন উদ্ভট প্রবেশ দেখে চোখ তুলে তাকালো। শান্ত বাক্যে বলল, আমার কি কোনো এক্সট্রা পাওয়ার আছে? জাহিস দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না তো। তাহলে জানবো কিভাবে? জাহিসের মুখ চুপসে গেল। পরক্ষণে জাইহানের কথায় পাত্তা না দিয়ে বলে উঠল, আরে শোন না ভাই। আমি তো বধির না। জাহিস মুখ গোমরা করে ফেলল, বলল, সবসময় ফাজলামি ভালো লাগে না ভাই। একটা দরকারি কথা শেয়ার করতে এসেছি, আর তুই কি না এমন হেয়ালি করছিস? জাইহান চোখ তুলে তাকালো। জাহিসের গোমরা মুখ দেখে নরম সুরে বলল, আচ্ছা বলো, শুনছি। জাহিস গোমরা মুখ করে বলল,
রিকোয়েস্ট করে বল এবার। জাইহান মুচকি হাসল, কথা না বাড়িয়ে অনুরোধ বাক্যে বলল, আপনার মহামূল্যবান কথাটা বলে আমাকে উদ্ধার করুন ভাইজান। জাহিস হেসে ফেলল, জাইহানও হাসল বটে। জাহিস উত্তেজিত স্বরে বলে উঠল, আমি না একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। জাইহান হাতের কলম রেখে চকিত তাকালো, চোখের পাতা ঝাপটে প্রশ্ন করল, ভুল শুনছি? জাহিস লজ্জায় মিশ্রিত কণ্ঠে বলল, না, ঠিক শুনেছিস। জাইহান কেসে উঠল। জাহিস পানির গ্লাস এগিয়ে দিতে দিতে বলল, আগে পানি খায় না। জাইহান হাত দিয়ে থামিয়ে বলে উঠল, তুই তো কবে যেন আমার হার্ট অ্যাটাক করিয়ে ফেলবি রে, তার ঘটনা কি আগে বল। জাহিস রাস্তায় ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করলো। তা শুনে জাইহান হেসে ফেলল, হাসতে হাসতে বলল, যে মেয়ে ভরা রাস্তায় তোকে অপমান করলো আর তুই তাকে ভালোবেসে ফেললি, লজ্জা নেই তোর? জাহিস রাগে বিড়বিড় করে উঠে বলল, তুই চুপ থাক, নিজের কাজে মনোযোগ দিয়ে কর। বলে উঠে দাঁড়ালো, বিড়বিড় করতে করতে চলে গেল। জাইহান জাহিসের যাওয়ার পানে তাকিয়ে বলে উঠল, দোয়া করি তুই তোর ভালোবাসার মানুষটাকে খুব তাড়াতাড়ি নিজের করে পেয়ে যা। খালা কি হয়েছে, এভাবে কান্না করছেন কেন? জাইহান বাড়ি ফিরে দেখে আমিনা বেগম ড্রয়িং রুমে বসে হাউমাউ করে কান্না করছে। পাশে মনিকা বেগম বসে আছেন, কিছু একটা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আমিনা বেগমকে আজকে বাড়িতে দেখে জাইহান বেশ খানিকটা অবাক হয়েছে। তিনি তো গ্রামে গিয়েছিলেন, কয়েকদিন থেকে আসার কথা, তাহলে আজ কেন আসলো? কান্নাই বা করছে কেন? জাইহানের কথা শুনে আমিনা বেগম দৌড়ে আসলেন জাইহানের দিকে। জাইহানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, বাবা গো বাবা, আমার সর্বনাশ হইয়া গেছে, আমারে বাঁচাও বাবা। জাইহান তাকে শান্ত করতে বলে উঠল, খালা আপনি কান্না থামান, কি হয়েছে আমাকে বলেন, আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাকে সাহায্য করার। আঙ্কেলের কিছু হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। আমিনা বেগমকে এনে সোফায় বসালো। মনিকা বেগম এক গ্লাস পানি এনে দিলে বললেন, আপনি সব গুছিয়ে বলুন জাইহানকে, ও নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন আপা। আমিনা বেগম পানিটুকু শেষ করে সবটা গুছিয়ে বলল জাইয়ানকে। সব শুনে জাইয়ান দাঁড়িয়ে পড়ল, অবাক বাক্যে চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, আপনি ওইটুকু মেয়েকে কি করে একজনের সাথে পাঠিয়ে দিলেন? খালা আজকাল কেউ বিশ্বাসী না, এখন আমি কি করব? জাইহানের মাথা কাজ করছে না, তবু আমিনা বেগমকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, লিলিকে সেভ করে আনার আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব খালা, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহকে ডাকুন। বলেই জাইয়ান বেরিয়ে গেল। যে করে হোক লিলিকে বাঁচাতে হবে, লিলির কোনো ক্ষতি হতে দেয়াই যাবে না। একটা ভাঙাচোরা রুমে বন্দি হয়ে আছে লিলি সহ কয়েকটা মেয়ে। লিলির হাত পা বাঁধা, মুখ বাঁধা। কিশোরী লিলির মন মস্তিষ্ক জুড়ে শুধু ভয়, চোখ দুটো ভয়ে চাতক পাখির মতো বাঁচার উপায় খুঁজছে। এটা কোথায়, কোন জায়গা? লঞ্চ ট্রলারের শব্দ শোনা যাচ্ছে, কোনো নদীর পাড়ের এলাকা হয়তো। লিলি তো কিছু চেনে না, জানেও না। কয়েকটা মেয়ে গোঙাচ্ছে, ওদের জামা কাপড় রক্তে লেগে আছে। সদ্য 9-এ ওঠা লিলি বুঝতে পারল না এই রক্ত কিসের। তাহলে কি লোকগুলো ওদের এভাবে মেরেছে? কেন মেরেছে? বাকিটা সবাই কাঁদছে। এর মধ্যে রুমে প্রবেশ করলো এক ছেলে। বয়স কত হবে? 28 থেকে 29 নাকি এর চেয়ে বেশি, কে জানে। বুঝতে পারলো না লিলি। ছেলেটা দেখতে শুনতে ভালো হলেও লিলির একটু ভালো লাগছে না, কেমন যেন লাগছে, নেশা করছে। চোখ দুটো এমন লাল কেন? চোখের চাহনিটাও কি বিশ্রী, চোখের হাসিটাও বিশ্রী। ছেলেটা লিলির দিকে এগিয়ে আসতে লিলি ভয়ে জড়ো সড়ো হয়ে গেল। ছেলেটা এসে লিলির একদম গা ঘেঁষে বসলো, বলে উঠল, কি সুন্দর ঘ্রাণ, আমার পার্টনার হিসাবে তোমাকে চাই, হবে কি আমার বেড পার্টনার? লিলি বুঝতে পারল না। হুট করে লোকটা লিলির বুকের আকর্ষণীয় অংশে চেপে ধরল। 2 হাতে শক্ত করে চেপে ধরতেই লিলি ব্যথায় নড়ে চড়ে উঠল, কিন্তু মুখ দিয়ে শব্দ করতে পারল না। কেমন দম আটকে আসছে ওর। কি হবে ওর সাথে? ছেলেটা লিলির বুকে হাত দিয়ে নিজের খাস মেটাতে মেটাতে বলে উঠল, আই নিউ ইউ বেবস, আই কাট কন্ট্রোল মাইসেলফ। বলে লিলিকে কোলে তুলে নিল। লিলি চেয়েও কিছু করতেই পারছে না। আজ নিশ্চয়ই ওর সাথে খারাপ কিছু হবে। তাহলে কি আজ লিলির মৃত্যুর দিন? আমার কষ্ট হচ্ছে, আমারে ছাড়েন, আমার ব্যথা লাগছে, আমি তো মইরা যাবো, ছাড়েন আমারে। লিলির কাতর কণ্ঠে কথাগুলো শুনেও ছাড়ল না। দুজন মিলে একসাথে লিলির শরীরটা খুবলে খাচ্ছে। প্রায় 2 ঘন্টা ধরে চলছে এই অত্যাচার। লিলি এর মাঝে 2 বার জ্ঞান হারিয়েছিল, তবুও ছাড়েনি। আর সহ্য করতে পারল না ছোট্ট লিলি, পুনরায় জ্ঞান হারালো। এবার ছেলে দুটো বিরতিতে গেল। একজন হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ইয়ার মেয়েটা বড্ড নেশালো,
কিছুতেই ছাড়তে ইচ্ছা করছে না। তৃতীয়জন তাল মিলিয়ে বলে উঠল, বেশি লোড নিতে পারবে না, মারা যেতে পারে। আগের ছেলেটা এবার মুখে বিশ্রী হাসি প্রয়োগ করে বলে উঠল, বেড বেডির সাথে সে করার মজাই আলাদা। ছেলেটার কথা শুনে তৃতীয়জন নাক ছিটকে উঠল। দাঁড়িয়ে প্যান্টের চেন লাগাতে লাগাতে বলতে লাগলো, তুই আজ তো মেয়েবাজ শালা কুত্তা। আমার ইচ্ছা নাই, আমি যাই। তুই এই মেয়ের সাথে যা খুশি কর, আমার দেখার বিষয় না। বলেই চলে গেল। যাওয়ার আগে একবার লিলির বস্ত্রহীন নিস্তব্ধ দেহের দিকে তাকাতেও ভুলল না। মিস জায়রা শুনছেন? জায়রা সবে মাত্র কলেজ থেকে বেরিয়েছে। পেছন থেকে পরিচিত কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ল। ঘুরে তাকিয়ে পরিচিত একজনের মুখ দেখে ঠোঁটদয় হাসি ফুটল। হাস্যোজ্জ্বল বাক্যে বলল, শুনছি মিস্টার জাইহান। জাইয়ান মুচকি হাসল। জায়রা চোখ সে হাসি এড়ায়নি। ছেলেটা খুব সুন্দর করে হাসে, কিন্তু কেন? ছেলেদের এমনভাবে মেয়েদের হাসতে হবে কেন? এমন হাসি দিলে যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। দূর, কি ভাবছে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো জায়রা। মনে মনে বলে উঠল, জীবনে দ্বিতীয়বার যে আসবে সে খুব দামি হবে, পারফেক্ট নয়, পার্মানেন্ট হবে। জাইহান জায়রার দিকে এগিয়ে এসে শান্ত বাক্যে জিজ্ঞেস করলো, কিছু প্রশ্ন করার ছিল আপনাকে, যদি আপত্তি না থাকে তাহলে কি একসাথে কোথাও বসতে পারি? জায়রা হেসে বলল, নো মিস্টার জাইহান, বসতে আমার খুব আপত্তি আছে। জাইহানের মুখটা চুপসে গেল। তা দেখে জায়রা হেসে নিচু স্বরে বলল, তবে হাঁটতে কোনো আপত্তি নেই, চলুন একসাথে হাঁটতে হাঁটতে কথা বলি মিস্টার জাইহান। জাইহান হেসে ফেলল। দূর, ছেলেটা বারবার হাসে। হেসে বলল, রাজি মিস জায়রা। দুজন একসাথে হাঁটতে শুরু করলো। জায়ান কিছুটা কনফিউজড, কিভাবে প্রশ্ন করা যায়, যদি কোনো প্রশ্নে জায়রা বিরক্ত হয়। উফ, প্রেমে পড়লে ছেলেরা সব বিষয়ে একটু আধটু কনফিউজড হয়ে যায়। জাইহানের নিরাপত্তা দেখে জায়রা বলে উঠল, আমার সাথে সেদিন কি ঘটেছিল সেটাই জিজ্ঞেস করবেন, তাই তো? জাইহান বরাবরের মতো হাস্যোজ্জ্বল বাক্যে বলল, মেজর জেনারেল আমির হোসেনের মেয়ে যে বুদ্ধিমতী তা আমি আগে থেকেই জানি। জায়রা হেসে ফেলল। জিজ্ঞেস করলো, আমাকে আগে থেকে চিনতেন বুঝি? চিনতাম, তবে স্যারের মেয়ে হিসেবে নয়। তাহলে? আমার হৃদয়ের বাগানে এক ফুল ফুটেছিল, নাম ছিল তার অপরিচিতা। সেই ফুলের নাম খুঁজতে গিয়ে পেয়েছি পরিচিতাকে। জাইহানের এহেন বাক্যে জায়রা থমকালো। অবাক পানে তাকালো জাইহানের দিকে। কিছুই বুঝে উঠতে পারল না। অবুঝের মতো প্রশ্ন করলো, কে সেই অপরিচিতা? তুমি। জায়ান কথাটা বলে দাঁড়িয়ে পড়ল। ভয় ভয় চোখে তাকালো জায়রার দিকে। জায়রা অবাক চোখে তাকিয়ে আছে জাইহানের দিকে। সন্দেহের স্বরে জিজ্ঞেস করলো, আমি মানে? জায়ান চট জলদি উত্তর দিল, তুমি মানে আপনি মানে বুঝলাম না। মানে বুঝালাম যে আপনি জেনে কি করবেন, এটা তো আমার ব্যক্তিগত বিষয়, আর মানুষটাও আমার ব্যক্তিগত। জায়রার মুখ দেখে মনে হলো কথাটা সে বিশ্বাস করে নিয়েছে। ছোট্ট করে উত্তর দিল, আচ্ছা। জাইহান গোপনে হাফ ছাড়ল। দুই হাত পকেটে ঢুকিয়ে প্রশ্ন করল, সেদিন কি হয়েছিল মিস জায়রা? জায়রা কিছুক্ষণ চুপ থাকলো। হাত দিয়ে চুলের খোপাটা খুলে দিল। সাথে সাথে দুগুচ্ছ চুল ছড়িয়ে পড়লো সর্বাঙ্গ ছেয়ে। চুলগুলো এখন হাঁটুর 2-3 ইঞ্চি নিচে হবে। কেন কেটে ফেলেছে বুঝছে? উত্তেজিত কণ্ঠে জায়হান প্রশ্ন করেই ফেলল, চুল কেটেছেন কেন জায়রা? জায়হান অবাক হলো। এই প্রথম জায়হান শুধু নাম দিয়ে জায়রাকে সম্বোধন করেছে। জায়হানের চোখে মুখে বিষণ্ণতা। কিন্তু কেন? জায়রা ছোট করে উত্তর দিল, হ্যাঁ। কিন্তু কেন? জায়হানের বিষণ্ণ স্বর। জায়রা শান্ত বাক্যে উত্তর দিল, 2-1 মাস পর পর চুল কেটে ছোট করে রাখি। জায়ান এবার কেমন অধিকার বোধ খাটিয়ে বলে উঠল, এবার থেকে আর কাটবেন না জায়রা? জায়রা হাসলো। ছেলেটার কণ্ঠে কেমন অধিকার বোধ ফুটে উঠেছে। জায়রা হেসে জবাবে সুন্দর করে উত্তর দিল, ঠিক আছে, কাটবো না। খুশি? জায়হান মাথা নাড়িয়ে হেসে ফেলল। বলল, চুল হলো নারী সৌন্দর্যের প্রতীক, আর লম্বা চুল হলো ইমোশন। ঠিক যেমন আপনি আমার প্রিয়, তেমনি আপনার চুল আমার ভীষণ প্রিয়। আমার প্রিয় জিনিসে হাত লাগাবে না মিস জায়রা। আমি আপনার প্রিয় মানে কি বোঝাতে চাইলেন মিস্টার জাইহান? জাইহান থতমত খেয়ে উঠল। কি হয়েছে আজকে ওর? বারবার মুখ ফসকে হৃদয়ের আগোছালো কথাগুলো বেরিয়ে আসছে কেন? জাইহান প্রসঙ্গ পাল্টে প্রশ্ন করলো, আপনাকে কি আপনার হবু স্বামী মোলেস্ট করার ট্রাই করেছে মিস জায়রা? জায়রা সাথে সাথে উত্তর দিল, না। তাহলে কে সে? জায়হানের পাল্টা প্রশ্নে জায়রা নরম সুরে বলা শুরু করলো, আমি জানি না। আমাকে সেদিন কলেজ থেকে বাড়ি ফেরার রাস্তায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল,
কিন্তু 1 ঘন্টার আগেই তারা আমাকে ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয় তা আমি জানি না, কিন্তু ওই 1 ঘন্টা আমার সাথে তারা নোংরামি করেছিল, আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছিল, ছুঁয়েছিল। তাদের বিশ্রী হাতের ছোঁয়া মনে করতে চাই না। আমার শরীর জ্বলে যায়, ভীষণ যন্ত্রণা হয়, গা ভর্তি ঘৃণা জন্মায়। জায়রা কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলে। হুট করে ফুটপাতের ধারে দেয়াল ঘষে বসে পড়ে। জায়ান নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। জায়রা কিভাবে বসে থাকতে দেখে ভয় পেয়ে গেল। কম্পিত সুরে প্রশ্ন করল, আপনি ঠিক আছে জায়রা? জায়রা ছল ছল চোখে তাকালো। জাইহানের চোখে চোখ রেখে কান্নারত বাক্যে বলল, আপনি আমাকে একটা হেল্প করবেন জাইহান? বলুন। আমাকে একটা গাড়ি ডেকে দিবেন, বাড়ি যাব, মাথা যন্ত্রণা করছে। জাইহান উত্তর দিতে পারল না। নীরবে হাত বাড়ালো জায়রার দিকে। জায়রা জাইহানের হাতটা শক্ত করে ধরে উঠে দাঁড়ালো। জাইহান আর সিভিল ড্রেসে বের হয়েছে, গাড়িও নেই সাথে। একটা সিএনজি ডেকে জায়রাকে তুলে দিল। নিজে উঠে বসলো জায়রার পাশে। তা দেখে জায়রা নিচু স্বরে প্রশ্ন করলো, আপনি কোথায় যাবেন? জাইহান শান্ত বাক্যে বলল, আপনার সাথে। জায়রা প্রশ্নোত্তর চোখে তাকাতেই জাইহান নিচু বাক্যে বলল, আপনি ঠিক নেই মিস জায়রা, এই মুহূর্তে আপনাকে বাড়ি পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। জায়রা আর প্রশ্ন করলো না। জাইহান ঠিকানা বলতে সিএনজি চলতে শুরু করলো। জায়রা মাথাটা গেল সিটে, কিন্তু ঝাঁকুনিতে মাথায় ব্যথা লাগছে, তবুও সরছে না। কারণ মাথা ভন ভন করে ঘুরছে। বসে থাকা সম্ভব না। এখান থেকে ক্যান্টনমেন্ট যেতে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। জ্যামে আটকালে তো কথাই নেই। জাইহান জায়রার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও বলে উঠতে পারছে না। হাঁসফাঁস করছে, শান্তি লাগছে না। অশান্ত মন বারবার জায়রাকে বুকে নেওয়ার ইচ্ছা বাঁধছে। জাইহান অনেক ভেবে চিনতে আমতামটা করে বলে উঠল, জায়রা শুনছেন? আমার কাঁধে মাথা রাখবেন? কথাটা বলে ঢোক গেল জাইহান। জায়রাকে এখন খারাপ ভাববে? জায়রা চুপ রইল। কিছু সেকেন্ড অপেক্ষা করে জাইহান পুনরায় বলে উঠল, আপনি মাথায় ব্যথা পাচ্ছেন জায়রা, যদি সমস্যা না থাকে তাহলে আমাকে ভরসা করতে পারেন। জায়রা কথা বলল না। জাইহান আশা ছেড়ে দিল, দৃষ্টি দিল বাইরের দিকে। কিছু মুহূর্ত পর অনুভব করলো জায়রা জাইহানের কাঁধে আলগোছে মাথা রাখছে। জাইহানের বুকের ভেতরে হৃদযন্ত্রণাটা এবার লাফিয়ে উঠল, ধুকপুক শব্দ করছে। মনটা নিমিষেই শান্ত হয়ে গেল। কি শান্তি! আচ্ছা, প্রিয় মানুষ পাশে থাকলে বুঝি এত শান্তি লাগে? কিন্তু জায়রা তো জাইহানের এক দফা প্রিয় মানুষ। জায়রা কি কোনোদিন জাইহানকে ভালোবাসবে? আজ সকালে লিলির মৃতদেহ পাওয়া গেছে যাত্রাবাড়ির এক ময়লার স্তূপের ভেতর। কি জঘন্যভাবে মরা হয়েছে মেয়েটাকে। 2 পা ভেঙে ফেলা হয়েছে, একধারে বুকের নরম অংশ কেটে রাখা হয়েছে। ছি, কি নোংরা বিকৃত মস্তিষ্কের লোক কাজটা করেছে। কোনো মানুষ এমন করতে পারে? জাইহান নিস্তব্ধ হয়ে বসে আছে নিজের কেবিনে। মাথা হ্যাং হয়ে আছে। চোখের সামনে বারবার লিলির অর্ধ উলঙ্গ দেহ ভেসে উঠেছে। এই ছোট্ট মেয়েটাকে কতটা কষ্ট দিয়ে মারা হয়েছে ভাবতেই জাইহানের গা শিউরে উঠেছে। আমিনা বেগমের পাগল প্রায় অবস্থা। ভাবনার মধ্যেই জাইহানের ফোন বেজে উঠল। হাসপাতাল থেকে ফোন করা হয়েছে। জাইহান ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে জানানো হলো, জাহান, লিলি নামক মেয়েটির মৃত্যু হয়েছে প্রায় 12 ঘন্টা আগে। তবে একটা প্রচণ্ড খারাপ সংবাদ আছে। জাইহান কাঁপাকাঁপি স্বরে প্রশ্ন করল, কি সেটা? ওপাশ থেকে থমথমে বাক্যে জানানো হলো, লিলির মৃত দেহের সাথে কেউ যৌন সম্পর্কে লিপ্ত ছিল। কথাটা জাইহানের কানে যেতে জাইহানের গা ঘৃণা শিউরে উঠল। শিশির করতে থাকলো সর্বাঙ্গ। গা গুলি আসছে শুনে, আচ্ছা, আজকাল মানুষ কি মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, নাকি মানুষগুলো পশুতে রূপ নিয়েছে? মৃত লাশের সাথে যৌন সম্পর্ক কেন নেক্রোফিলিয়া নামক মানসিক ব্যাধি রোগীরা বাধা দেবে না বা প্রত্যাখ্যান করবে না? মূলত এমন যৌনসঙ্গী পাওয়ার বাসনা থেকে মরণদেহের সাথে যৌন সংসর্গ করে থাকে নেত্রোফিলিয়া, পেডোফিলিয়া, এক্সোবিরিজম, ফেটারিজম, সেক্সুয়াল সেডিজম, পাইরোমিনিয়াম, ক্লেপাটমিনিয়া। এই 7 ধরনের মানসিক রোগীরা হতে পারে ভয়ঙ্কর অপরাধী। এদিকে মনিকা বেগম কথাগুলো বলেই থমলেন। ছেলেকে এসব বলতে তার মুখে বাঁধছে, তবু কি আর করার। তিনি যেহেতু একজন ডাক্তার, সেহেতু চক্ষু লজ্জা বাদ দিয়ে হলেও রোগ সম্পর্কে বিশ্লেষণ করা তার দায়িত্ব। জাইহান নিশ্চুপে শুনছিল। মনিকা বেগম পুনরায় বলে উঠলেন, নীলির সাথে যা হয়েছে তা কাল তোমার বোনের সাথে হতে পারে, তাই দ্রুত এই সমস্যার সমাধান করো। জাইহান মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। 2 দিন কেটে গেছে মাঝে।
এর মধ্যে কোনো ক্লু পাওয়া যায়নি এখন অবধি। লিলির চাচাতো ভাই পরিবার সহ উধাও। জায়হান হন্যে হয়ে করছে, কিন্তু কোনো সূত্র মেলাতে পারছে না। কি আশ্চর্য, এই শহরে এত বড় একটা চক্রান্ত ঘটছে, অথচ এতদিন কোনো প্রশাসন কিছুই জানেনি, খোঁজও নেয়নি। এতগুলো মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে গেছে। মাথায় কাজ করছে না জায়হানের। জায়হান নিজের রুমে এসে বসতেই জাহিদ দরজা থেকে বেড ডেকে উঠল। ভাই আসবো? জায়হান ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ। জাহিদ ভেতরে এসে জায়হানের পাশে বসতে বসতে বলল, ভাই কোনো খবর পেলে? জায়হান হাফ ছেড়ে বাঁচল। শান্ত বককে বলে উঠল, না, নিজেকে পাগল পাগল লাগছে। জাহিদ সেবার চুপ। সেকেন্ড কয়েক চুপ থেকে ধীর কণ্ঠে বলে উঠল, এইরকম কেস সলভের দায়িত্ব তো আমাদের না। আমাদের দায়িত্ব দেশ ও দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করা, বাইরের শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা। এতদিন যাদের উপর দায়িত্ব ছিল তারা কি করেছে? জাহিদ কিছু মুহূর্ত চুপ থেকে বলা শুরু করলো, পুলিশ এখনো কাজে ফিরেনি, কবে ফিরবে তাও জানা নেই। তারা ফিরলে তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলব, জবাব চাইব। দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি, সরকার পতন, পুলিশের নিষ্ঠুরতা, নির্মমতা, সব থেকে বড় কথা এতগুলো তাজা রক্ত ঝরে না পড়লে হয়তো এই কেসটাও ধামাচাপা পড়ে যেত। এই 15 বছর যেমন বহু অন্যায় অত্যাচার ধামাচাপা পড়েছিল, ঠিক তেমনভাবে এই কেসটাও হয়তো কোনো এক থানায় ডায়েরিতে স্টোররুমে ধুলোর স্তূপে পড়ে থাকতো। আমরা খুব ভাগ্যবান যে এমন একটা কেস হাতে পেয়েছি। সলভ না করা পর্যন্ত দায়িত্ব ছাড়বো না, দরকার পড়লে চাকরি ছেড়ে দিব, তবুও এই কেসের শেষ অবধি দেখে ছাড়বো। অপরাধীদের ঠিক খুঁজে বের করব। লিলি সহ আমাদের কতগুলো বোনকে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে এখন অবধি জানি না, তবে জেনে ছাড়বো। ওদের সাথে অবিচার করতে পারবো না ভাই। যতদিন না অবধি আমার বোনদের হত্যাকারীদের খুঁজে না পেয়েছি ততদিন আমার শান্তি নেই, একটু শান্তি নেই। কথাগুলো একদমে বলে হাফ ছাড়লো জায়হান। জাহিদ চুপচাপ শুনছিল। জায়হান থামতে জাহিদ জায়হানের কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বলে উঠল, আমি খুব ভাগ্যবান ভাই যে আমি তোকেই ভাই হিসাবে পেয়েছি। দুনিয়ার সবাই যদি তোর বিরুদ্ধে চলে যায় তবু তুই আমাকে পাশে পাবি, যেখানে যাবি শুধু আমাকেই দেখবি। জায়হান হাসলো। জাহিদ পুনরায় বলে উঠল, ভাই লিলির ভাই সালমানের কোনো খোঁজ পেলি? জায়হান শান্ত বাক্যে বলল, না, পালিয়েছে। তবে পালিয়ে যাবে কোথায়? ও যদি মাটির নিচেও থাকে তাও আমি খুঁড়ে বের করব। জাহিদ প্রসঙ্গ পাল্টানোর জন্য বলে উঠল, তুমি হাত ধরবো আর আমি পা। শালার ট্রেনের গর্তের থেকে উঠিয়ে আগে পাছায় কয়টা লাঠি ভাঙবো, ওকে? জায়হান হেসে ফেলল। জাহিদকে ধমকে বলল, বেশি পাকামো শিখেছিস, যা ঘুমাতে যা। জাহিদও হেসে চলে গেল, কিন্তু যাওয়ার আগে বলতে ভুলল না, ভাই আগামী 24 ঘন্টার মধ্যে সালমানকে খুঁজে এনে তোর সামনে দাঁড় করাবো, প্রমিস? জাহিদ চলে যেতে জায়হান দরজা আটকে বিছানায় শুয়ে পড়ল। মাথাটা বড্ড ব্যথা করছে। কি এক যন্ত্রণা! মন ভর্তি ভালোবাসার ব্যথা তো মস্তিষ্ক ভর্তি নির্মমতার ব্যথা। কি অদ্ভুত মিল, দারুণ না? শুয়া বাচ্চা বের কর। তোরা কি বলছিস? লিলিকে মেরে ফেলতে? রিজওয়ানের হুঙ্কারের সামনে থাকা আলিফের মধ্যে কোনো হেলদোল দেখা গেল না, বরং আলিফ নিজের মতো ড্রিঙ্কস করতে ব্যস্ত। রিজওয়ান মাথায় হাত দিয়ে বসে আছে। তা দেখে আলিফ ভাবলেশহীনভাবে বলে উঠল, এত প্যারা নিচ্ছিস কেন মামা? আমার বাবা পুলিশের এসআই, কোনো কিচ্ছু হবে না, সব সামলে নিব, ফাঁসবো না আমরা, চিল ব্রো। রিজওয়ান পুনরায় দাঁতে দাঁত চেপে বিশ্রী গালি প্রয়োগ করে বললেন, বাচ্চিল। তোমার বাবার ক্ষমতা গত 15 বছর ছিল, এখন আর তোমার বাবার ক্ষমতা নেই। বরং তোমার বাবার গায়ে ওই ইউনিফর্ম দেখলে পাবলিক গণধোলাই দিবে। বুঝতে আসছো আমরা? আলিফ হেসে বলল, শব্দ করে হাসলো, কিছুটা মন ক্ষুণ্ণ হয়ে উত্তর দিল, মামা আমার বাবা পুলিশ বলেই কিন্তু এই ঘটনা ধাপাধাপ পড়েছিল। এতদিন আমার বাবাকে ছায়া বানিয়ে তোরা নিজেদের সাধ্য হাসিল করেছিস, আর এখন আমার বাবার উপকার ভুলে গেলি। ভেরি ব্যাড মামা, ভেরি ভেরি ব্যাড। রিজওয়ান কিছুক্ষণ চুপ থাকলো। জিজ্ঞেস করলো, লিলিকে কেন মারলি? আলিফ ঠোঁট বাঁকিয়ে হাসলো। হেসে হেসে বর্ণনা করতে লাগলো, মামা ওই মেয়ের সেই ফিগার, উফ, বিশ্বাস কর ছাড়তেই ইচ্ছা করছিল না, কিন্তু শালার আমার পরা কপাল, শালির রক্ত কিছুতেই থামছিল না। রিজওয়ান চকিতে তাকালো, জিজ্ঞেস করলো, তার মানে রক্তক্ষরণের মৃত্যু হয়েছে লিলির? আলিফ আফসোসের ভঙ্গিতে বলল, হ্যাঁ বাল।
রিজওয়ান চুপ করে গেল। আলিফ প্রশ্ন করলো, তোর জানের ফিগার নোভা মামুনি কই? রিজওয়ান চোখ তুলে তাকালো, রাগী বাক্যে বলে উঠল, ও আমার জিএফ, ওকে নিয়ে কোনো রকম বাজে কমেন্ট করবি না। আলিফ হেসেই বলে ফেলল, জয়রা কই? রিজওয়ানের দাঁতে দাঁত চেপে বলে উঠল, ওই শালির তো উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আমাকে যেভাবে অপমান করেছে তার শাস্তিও পাবে। মামা, জয়রার মতো সুন্দরীদের রেখে তোর কেন ওই লোভার দিকে নজর গেল? নোভার আমি খুব ছোট থেকেই উইক ছিলাম। নোভা যখন প্রাপ্তবয়স্ক হওয়ায় শুরু করলো তখন থেকে ওর প্রতি ফিজিক্যাল ফিলিংস কাজ করতে লাগলো। কতবার নোভাকে ভুলিয়ে ভালিয়ে নিজের চাহিদা পূরণ করেছি হিসাব নেই। বেড়া পার্টনার বানাতে গিয়ে লাইফ পার্টনার বানিয়ে ফেলেছি। কথাগুলো বলে রিজওয়ান হাসলো। আর যাই হোক, রিজওয়ান নিজের ভালোবাসার প্রতি সঠিক থাকার চেষ্টা করে। আলিফ এবার বেশ গভীর ভাবনা নিয়ে জিজ্ঞেস করলো, এতই যখন লোভার প্রতি তোমার ভালোবাসা, তাহলে জয়বান পিছনে কেন ঘুরঘুর করতেছিল? রিজওয়ান শান্ত বাক্যে উত্তর দিল, জয়রাকে হাত করতে পারলে জয়রার বাবার খুব কাছাকাছি থাকা যেত। জয়রাকে একবার নিজের কাছে নিয়ে আসতে পারলে জয়রাকে কেন্দ্র করে ওই কেসটা থামাচাপা দেওয়া যেত, কিন্তু আমরা অতি লোভের সব হারালাম। আলিফ হাসলো। বোতলে থাকা ড্রিঙ্কসটুকু শেষ করে বলে উঠল, জয়রা তোকে সত্যি ভালোবাসতো মামা। ভুলে যাস না, যে ঠকায় সে ঠকে। আফসোস যেন করতে না হয় কোনোদিন। তারপর দেখবি আমার মতো ভর ঘুরে প্রেমিক গেছিস। বলে হাসতে হাসতে উঠে গেল। ডান্স করতে থাকা মেয়েটির সাথে গিয়ে ডান্সে মগ্ন হলো। মায়েরা আজ থেকে বাইরে বের হওয়া বন্ধ। জাইহানের করা বাক্যে কথাটা শুনে মায়েরা অসহায় চোখে মনিকা বেগমের দিকে তাকালো। তা দেখে মনিকা বেগম জাইহানের সাথে তাল মিলিয়ে বলে উঠলেন, হ্যাঁ, এখন থেকে তুমি একা কোথাও যাবে না। যখনই বাইর হবে আমাদের কাউকে সঙ্গে করে নিয়ে বের হবে। মায়েরা কিছু বলল না, মন খারাপ হলো পাত্তা দিল না। তার ভাই মা নিশ্চয়ই ভালোর জন্য বলেছে। দেশের এই পরিস্থিতিতে জনজীবনে দুর্ভোগ নেমেছে, তার মধ্যে অসহায় মেয়েগুলোর উপর এভাবে নির্যাতনও চলছে। আল্লাহ জানেন কার ভাগ্যে কী আছে। যদি মায়েরার সাথে এমন হয় ভেবে মায়েরা কেঁপে উঠল। মা আর ভাইয়ের সিদ্ধান্ত মেনে নিল। এর মধ্যে জাইহানের ফোনটা বেজে উঠল। জাহিস ফোন করেছে। জাহির ফোন রিসিভ করতে জাহিস বিস্ফোরিত বাক্যে বলে উঠল, ভাই। জাহিস হাঁফাচ্ছে। জাহান এপাশ থেকে চিন্তিত বাক্যে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? জাহিস ওপাশ থেকে বলে উঠল, সালমানের খণ্ডিত দেহ পাওয়া গেছে। জাইহান নিস্তব্ধ হয়ে পড়ল। নিজেকে অসহায়ের থেকেও বড় অসহায় লাগছে। সব প্রমাণ এভাবে লোপাট করে দেওয়া হচ্ছে। আচ্ছা, প্রমাণ লোপাট করে দেওয়ার উপায় কি এত জঘন্য হয়? প্রতিদিন শহরের আনাচে কানাচে থেকে মেয়েরা উধাও হয়ে যাচ্ছে। তাদের বিশ্রীভাবে হত্যা করা হচ্ছে। আজ অন্যের বোন তো কাল আমার বোন, আজ অন্যের মেয়ে কাল আপনার মেয়ে। এভাবে আর কতদিন চলবে? আর কতদিন আপনি মুখে তালা লাগিয়ে বসে থাকবেন স্যার? আপনি তো সব জানেন। তাকে কেন অ্যারেস্ট করছেন না স্যার? তাকে কেন সবার সামনে নিয়ে আসছেন না স্যার? মানিক এসবের পেছনে আপনার কোনো হাত আছে? কিসের ভয়ে আপনি চুপ আছেন? আজ আপনাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। এদিকে জাইহান উচ্চ বাক্যে কথাগুলো বলে উঠল। আমির সাহেব কথাগুলো শুনেও উত্তেজিত হয়ে কিছু বললেন না, শান্ত বাক্যে বললেন, জাইহান, শান্ত হও, আমার কথা শোনো। কিছু সময় উত্তেজিত হয়ে সব সমস্যার সমাধান করা যায়। দাবা খেলতে জানো নিশ্চয়ই। দাবা খেলাটা যেমন বুদ্ধির খেলা, তেমনি অপরাধী শনাক্ত করাও বুদ্ধির কাজ। আমি চুপ করে আছি তার কারণ পুলিশের এসআই এই অপরাধের সাথে যুক্ত। তাকে যদি সবার সামনে নিয়ে আসি তাহলে যে প্রধান অপরাধী সে সাবধান হয়ে যাবে। আমাদের কাজের ফলাফল আমার মেয়ে বা তোমার বোনও পেতে পারে। তখন কি ঠিক হবে? জাইহানের বুকটা ধক করে উঠল। এভাবে তো ভাবেনি, তাহলে করবেটা কি? এভাবে তো চুপ থাকা যায় না। জাইহান ভাবুক স্বরে প্রশ্ন করল, কিন্তু স্যার এভাবে চুপ করে থাকলে আরো কত মেয়ের জীবন শেষ হবে ভাবতে পারছেন? আমির হোসেন সাহেব কিছু সেকেন্ড ভেবে উত্তর দিলেন, তোমাকে একটা অনুরোধ করব। জাইহান নির্দ্বিধায় বলল, আদেশ করুন। আমির হোসেন বললেন, আমার মেয়েকে তোমাদের বাসায় কিছুদিন আশ্রয় দিবে? জাইহান চকিত তাকালো। চাঁদ হাতে পাওয়ার খুশিতে লাফিয়ে উঠতে মন চাইল। পরক্ষণে মনের খুশি মনেই চেপে রাখলো। চাঁদ তো ওখানে ওর নয়, তার মানে সেই চাঁদের উপর ওর কোনো অধিকার নেই। জাইহান শান্ত বাক্যে জিজ্ঞেস করলো, কিন্তু কেন স্যার? আমির সাহেব চিন্তিত ভঙ্গিতে জবাব দিলেন, আমার বাড়ি আর আমার মেয়ে দুজনের উপরেই শত্রুপক্ষের নজর পড়েছে। আমি সারাদিন বাইরে থাকি,
জায়রার মা ভীতু মানুষ, মেয়েটাকে নিয়ে আমি 1 সেকেন্ড চিন্তামুক্ত থাকতে পারি না। জায়হান আচমকা প্রশ্ন করলো। স্যার, যারা আপনার শত্রু তারা তো আমারও শত্রু, তাহলে আপনি বিশ্বাস রাখছেন কিভাবে যে আপনার মেয়ে আমার কাছে নিরাপদে থাকবে? আমির সাহেবের মুখ হাসি ফুটল, বিশ্বাসী স্বরে বললেন, আমি নিজের পরে তোমাকে বেশি বিশ্বাস করি। তোমার ব্যক্তিত্ব আমার থেকেও স্ট্রং। তুমি অন্যদয় সাহসী সৈনিক, নিজের ও নিজের পরিবারের সুরক্ষা অবশ্যই চিন্তা করতে পারবে। জায়হান হাসলো, বলল, আমি জানি না কতটুকু পারবো, তবে চেষ্টা করব। আপনি পাঠিয়ে দিবেন। আমির হোসেন সাহেব বেশ শান্ত গলায় বললেন, বেশি দিন, কয়েকদিন রাখো। জায়রার ভিসা হয়ে গেলে কানাডা পাঠিয়ে দেব। কথাটা শুনে জায়হানের মুখের হাসিটা মিলিয়ে গেল। জায়রা চলে যাবে? মুখের ভেতরটা চিনচিন ব্যথায় শিউরে উঠল, তবু আলতু হেসে বলে উঠল, ঠিক আছে। এদিকে পুলিশের SI হাবিব ইসলামের পদত্যাগের জন্য আন্দোলন হচ্ছে, কিন্তু তিনি নিজের জায়গা অটল, কিছুতেই পদত্যাগ করবেন না। আলিফ মুখে মাস্ক দিয়ে পুলিশ স্টেশনে ঢুকে সোজা হাসিব সাহেবের কেবিনে ঢুকল। রুমে পরিচিত কাউকে দেখে হাসিব সাহেব চেয়ার ছেড়ে উঠলেন। ছেলের সামনে এসে হুঙ্কার দিয়ে বলতে লাগলেন, তোর জন্য আমার আজ এই অবস্থা। তোর মতো ছেলে জন্ম দেওয়াই আমার ভুল। আলিফ কথাগুলো গায়ে মাখল না, মুখের মাস্কটা খুলে শান্ত বাক্যে বলল, ওহ বাবা, শান্ত হও। এই বয়সে এত উত্তেজিত হয়ে পড়লে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এই মুহূর্তে ছেলের মুখের থেকে এমন কথা আশাই করেননি তিনি। রাগে গা শিরশির করছে। আলিফ জানালা দিয়ে একবার বাইরে তাকিয়ে লোকজনের সমাগম দেখে ভাবুক স্বরে বলে উঠল, তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া অসম্ভব বাবা। এখন থেকে বাইরে বের হলে গণপিটুনি তোমার জীবন দেওয়া লাগবে। হাসিব সাহেব ভয়ে ঢুকিল। কাপা কাপা হাতে ফোন করে কল করলেন কাউকে। কয়েকবার রিং হতে ওপাশ থেকে কল রিসিভ হতেই হাসিব সাহেব কম্পিত বাক্যে বলে উঠলেন, স্যার, আমাকে বাঁচান। আমার সব হারাতে বসেছি আমি। ওপাশ থেকে লোকটা বেশ শান্ত স্বরে বলল, হাসিব, তোমাকে বাঁচাতে পারবো, কিন্তু তোমার গদি বাঁচানো আমার পক্ষে সম্ভব না। দেশ এখন উত্তাল, ছাত্র সমাজ পুলিশের উপর ভয়ঙ্কর রূপে ক্ষেপে আছে। নিজেকে বাঁচাতে চাইলে পদত্যাগ করে সরে যাও, বাকিটা সামলে নিব। বলে তিনি ফোন রেখে দিলেন। হাসিব সাহেব উপায়ন্তর না পেয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। পদত্যাগপত্র জমা দিয়ে এক প্রকার পালিয়েও গেলেন। জাহিজ দৌড়ে জাইহানের কেবিনে ঢুকলো। জাহির সব কাজ গুছিয়ে বের হওয়ার জন্য তৈরি হচ্ছিল। জাহিজ কেমন হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকতে দেখে জাইহান ভরকে গেল। অবাক পানে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? জাহিজ হাঁপাতে শুরু করলো, কাঁপাকাঁপি স্বরে বলে উঠল, ভাই, মায়েরা। জাইহানের আত্মা কেঁপে উঠল। জাহিজের সামনে এগিয়ে গেল, দুই বাহু চেপে জিজ্ঞেস করলো, মায়েরা কি হয়েছে? মায়েরার ঠিক আছে, ও কথা বল ভাই। জাহিজ কেঁপে উঠল, ফুপিয়ে কান্না করে দিল বাচ্চাদের মতো। জাইহানের কণ্ঠস্বর দিয়ে শব্দ বের হচ্ছে না, তবুও কোনো রকম থেমে থেমে জিজ্ঞেস করলো, ভাই, মায়েরা কোথায়? জাহিজ এবার কাঁটারত বাক্যে বলে উঠল, মায়েরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই। জাইহান থেমে গেল, এক পা পিছিয়ে গেল। মাথার উপর যেন আকাশটা ভেঙে পড়ল। দুই ভাইয়ের নয়নের মণি মায়েরা। মায়েরার কিছু হয়ে গেলে ওরা বাঁচবে কিভাবে? জাইহানের বুকটা কাঁপছে, শরীর কাঁপছে, শক্তপোক্ত মানুষের দেহ নুয়ে পড়ছে, কথা বলার শক্তি পাচ্ছে না। কি হবে এবার? সব কি তাহলে শেষ হয়ে যাবে? মায়েরাকেও কি লিলির মতো জীবন দিতে হবে? না, ভাবতে পারছে না জাইহান। মাথাটা ঘুরতে শুরু করলো। এদিকে চারিদিক নিস্তব্ধ। মায়েরার হাত পা চোখ মুখ শক্ত করে বাঁধা, দম আটকে আসছে, শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে। কি হবে? কি হবে? ভয় বুকের ভেতরটা ধরফর করছে। হঠাৎ করে একজন পুরুষের শক্ত বাক্যে কানে আসলো, মেয়েটা কোথায়? মায়েরার কেন যেন এই স্বর বড্ড চেনা লাগছে, কোথায় যেন শুনেছে, খুব পরিচিত। কিন্তু কে এই ব্যক্তি? আর পরিচিত কেউ এখানে কিভাবে আসবে? লোকটা প্রশ্নের উত্তরে অন্যজন বলল, স্যার, মেয়েটা রমেশ উদ্দিন কলেজের ছাত্রী। লোকটা কিছু বলল না। ভেতরে ঢুকে বিধ্বস্ত মেয়েটাকে দেখে বুক কেঁপে উঠল। জোরে শব্দ করতে গিয়েও থেমে গেল। কয়েক পা পিছিয়ে দৌড়ে বেরিয়ে এলো রুম থেকে। ছেলে দুটো হঠাৎ এমন কাণ্ড দেখে ভয় পেল। কি হলো রহস্য উদ্ঘাটন করার জন্য লোকটার পিছু পিছু বাইরে বেরিয়ে আসলো। ছেলে দুটো আসতেই লোকটা দুই হাতে ওদের দুজনের কলার চেপে ধরলো, হুঙ্কার ছেড়ে বলল, আমার মেয়েকে তুলে আনার সাহস তোদেরকে কে দিয়েছে? ও আমার মেয়ে মায়েরা, মুয়া চৌধুরীর একমাত্র কলিজার টুকরা।
আর তোরা ওর গায়ে হাত দিয়েছিস? তোদের হাত কেটে আমি কুকুর দিয়ে খাওয়াবো। ছেলে দুটো অবাকের শেষ সীমানায়। যে মানুষটা এতগুলো মেয়ের জীবন নষ্টের পেছনে দায়ী, সে মানুষটা মেয়ের গায়ে হাত দেওয়ার এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কিভাবে? লজ্জা করছে না? তার ছেলে দুজন দেশের বন্ধু, আর তিনি দেশের শত্রু। জায়হান যেদিন জানতে পারবে এসব কিছুর পেছনে ওর বাবা দায়ী, তাহলে কি করবে? কিভাবে সহ্য করবে আপন মানুষের এত ভয়ঙ্কর রূপ? কিভাবে, কোথায় নিয়ে দাঁড় করাবে জীবন? মানুষ দুমুখো সাপের থেকেও বিশ্রী।